তাহলে আমি যদি একটা টোকা মারি টাচ করে, যা ভুল হয়ে গেল, এক্সপেরিমেন্ট ভুল হয়ে গেল, এক্সপেরিমেন্ট ভুল হবে না, এক্সপেরিমেন্ট ভুল হবে না, চলো তাহলে এটা যদি টোকা মারা যাক, এই যা হাতে লেগে গেল, দেখছো ভুল হয়ে গেল, তাহলে এক্সপেরিমেন্ট ভুল হয়ে গেল, যা কি হবে এবার? তাহলে বিজ্ঞান, তুমি কোনো একটা এক্সপেরিমেন্ট করবে যে সবসময় সঠিক হবে তার কোনো মানে নাই, তাহলে আমাকে আরেকবার টেস্ট করতে হবে, বুঝতে পারছো? তাহলে বিজ্ঞানে যখন তুমি কোনো একটা প্রবলেম সলিউশন করতে পারবে না, তার মানে এই নয় যে তুমি সেটার ক্যাপেবল নয়, তুমি পারবে না, এরকম নয়। আমি এটা ইচ্ছা করেই করলাম, যাতে করে তোমাকে বোঝাতে পারি যে হ্যাঁ, যে আমি এটা যদি পরের বার করি তখন পারবো, কিন্তু এখন ভুল হলো মানে কি হাল ছেড়ে দিব? না বন্ধু, হাল ছেড়ো না। তোমার এটা কষ্ট হচ্ছে, পড়তে একটু প্রবলেম হচ্ছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, সঙ্গে থাকলে তুমি অবশ্যই পারবে। তাহলে আমরা আর একবার চেষ্টা করি এক্সপেরিমেন্টটাকে নিয়ে। তো আমরা সেম এক্সপেরিমেন্টকে আবার করছি, ঠিক আছে, আবার এক্সপেরিমেন্টটাকে করছি, তাহলে সেম লজিকে রাখলাম, এখানে আমরা সেম লজিকে রাখলাম। ওয়েলকাম টু ক্লাস 8 বা অষ্টম শ্রেণীতে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের ফার্স্ট ক্লাস। সো ইন্ট্রোডাক্টরি ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 8-এ কি কি চ্যাপ্টারস আছে, আর আজকে আমরা কি কি আলোচনা করব সেই ছোট্ট টপিকটা। তো যাই হোক, তোমাদের যে যে চ্যাপ্টার ভৌত বিজ্ঞান বা পরিবেশ বিজ্ঞান এই বিষয়ের মধ্যে আছে, সেটা হচ্ছে দুটো সাবজেক্টকে কম্বাইন করা আছে। দুটো বলবো না, তিনটে। যাই হোক, একটা হচ্ছে ভৌত বিজ্ঞান আর একটা হচ্ছে জীবন বিজ্ঞান। ভৌত বিজ্ঞানটার যেহেতু প্রাইমারি টার্গেট আমার থাকবে, ভৌত বিজ্ঞানটার আমার কি কি আছে, জীবন বিজ্ঞানটা তোমাদের হালকা করে আমি পড়িয়ে দেবো, সেটা আমি এখানে লিখিনি, যেদিন জীবন বিজ্ঞান পড়াবো সেদিন বলে দেবো। তো বল ও চাপ, স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল, তাপ, আলো, পদার্থের প্রকৃতি, পদার্থের গঠন, রাসায়নিক বিক্রিয়া, তড়িতের রাসায়নিক প্রভাব, তারপর হচ্ছে কয়েকটি গ্যাসের পরিচিতি, কার্বন ও তার যৌগ, এবং হচ্ছে কি প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ, এগুলো সব হচ্ছে আমাদের পড়তে হবে, এগুলো সব আমাদেরকে পড়তে হবে। কিন্তু আজকে আমরা, জানো তোমরা, যেটা ক্লাসে রিডিং পড়িয়েছি বা রিডিং পড়ছি সেটা হচ্ছে বল ও চাপ। তাহলে আমাদের যে চ্যাপ্টারটা আজকে আমরা শুরু করব সেটা হচ্ছে বল ও চাপ। বল ও চাপ এটা একটা বড় চ্যাপ্টার, এবং এই 3টে বা 4টে চ্যাপ্টার তোমাদের দেখবে ভৌত পরিবেশ বলে একটা বিশেষ টপিক আছে, সেই টপিকের আন্ডারে আছে ভৌত পরিবেশ। তো যাই হোক, তো বল ও চাপ দিয়ে আমরা শুরু করছি আজকে। তোমাদের সমস্ত ক্লাসের নিয়ম কানুন বলে দিয়েছি, কিভাবে কি করতে হয় না করতে হয়। হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমরা ফলো করবে, এবং যা যা পরীক্ষা নেওয়া হবে সেগুলো সমস্ত ডিটেলস আমি তোমাদেরকে বলিয়ে দিয়েছি। তো এগুলো নিয়ে আমি আর বেশি বকছি না, একদম সোজা চলে আসছি আমাদের পড়াতে। তো আমরা যদি বল ও চাপ পড়তে যাই, তাহলে আমাদেরকে পূর্ব পাঠের কিছু পড়াশোনা করতে হবে। পূর্ব পাঠের পড়াশোনা মানে ক্লাস 7 বা 6-এ আমরা কি পড়েছি, 7 বা 6-এ আমরা পড়েছিলাম নিউটনের গতিসূত্র, যদি তোমাদের মনে থাকে। তো নিউটনের গতিসূত্র, বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন তার বিখ্যাত 3টি গতি সংক্রান্ত সূত্র দিয়েছিলেন, যেগুলোকে কি বলা হয়, নিউটনের গতিসূত্র। নিউটনের গতিসূত্র কটা ছিল ভাই? কটা ছিল? 3টে। প্রথম গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র আর তৃতীয় গতিসূত্র। নিউটনের গতিসূত্র কটা ছিল? না তো স্যার আইজ্যাক নিউটন দিয়েছিলেন প্রথম গতিসূত্র, আর কি দিয়েছিলেন স্যার? না তো দ্বিতীয় গতিসূত্র, আর কি দিয়েছিলেন স্যার? তৃতীয় গতিসূত্র। এই 3টে জিনিস তিনি দিয়েছিলেন। হ্যাঁ, প্রথম গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র, তৃতীয় গতিসূত্র, এই 3টে সূত্র নিউটন দিয়েছিলেন। এখন যদি প্রথম গতিসূত্রকে তুমি ভাঙো, তাহলে দেখা যাবে প্রথম গতিসূত্র থেকে তুমি দুটো জিনিস খুঁজে পাবে। কি কি স্যার? একটা হচ্ছে জাড্ডের ধারণা, একটা হচ্ছে জাড্ডের ধারণা, জাড্ড জিনিসটা পরে বোঝাচ্ছি কি, জাড্ডের ধারণা। আর একটা পাবে তুমি বলের সংজ্ঞা, ডেফিনিশন অফ ফোর্স, বল কাকে বলে, এগুলো সব আমরা পড়াবো। তাহলে আমরা নিউটনের প্রথম গতিসূত্র থেকে দুটো জিনিস জানতে পারি। কি কি? একটা হচ্ছে জাড্ডের ধারণা, জাড্ড জড়তা, আর একটা কি পেলাম? বলের সংজ্ঞা, বল কি জিনিস, কাকে বলে, এইটা আমরা পেলাম। দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা দুটো জিনিস পাবো। কি কি? একটা হচ্ছে ভরবেগের ধারণা, ভরবেগ কি জিনিস, আমরা ভরবেগের ধারণাটা পাবো, ভরবেগের ধারণা পাবো আমরা। আর কি পাবো স্যার? আমরা বল পরিমাপক সমীকরণ সম্বন্ধে ধারণা পাবো, বল পরিমাপক সমীকরণ। তাহলে বল পরিমাপক সমীকরণ সম্বন্ধে আমরা ধারণা পাবো। এগুলো সব আমি আস্তে আস্তে বলবো, বোঝাবো, চিন্তা করো না। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় গতিসূত্র থেকে পাবো। আর তৃতীয় গতিসূত্র থেকে একটু আগে বোঝানো হলো বা পড়ানো হলো, কি কি পাবে বলো তো? ক্রিয়া আর কি পাবে? ক্রিয়া আর কি পাবে? প্রতিক্রিয়া। তাহলে ক্রিয়া আর প্রতিক্রিয়া, এই দুটো সম্বন্ধে ধারণা পাবে। তাহলে এগুলো নিয়ে পড়াশোনাটাকেই বলছি আমরা নিউটনের গতিসূত্র। তাহলে নিউটন কটা গতিসূত্র দিয়েছিল স্যার? নিউটন কটা গতিসূত্র দিয়েছিল? 3টি গতিসূত্র দিয়েছিল, 3টি গতিসূত্র দিয়েছিল। এগুলোকে নিয়ে আমরা পড়াশোনা করব। প্রথম গতিসূত্র থেকে আমরা কি কি পেলাম? জাড্ডের ধারণা, আর কি পেলাম? বলের সংজ্ঞা। দ্বিতীয় গতিসূত্র থেকে কি পেলাম? ভরবেগের ধারণা, আর কি পেলাম? বল পরিমাপক সমীকরণ। তৃতীয় থেকে কি পেলাম? ক্রিয়া আর। ক্লিয়ার হলো জিনিসটা? এগুলো
তাহলে এইগুলো নিয়ে আমাদেরকে যখন এক এক করে পড়াশোনা করতে হবে, তাহলে আমরা প্রথমেই চলে আসি প্রথম গতিসূত্র। তাহলে নিউটনের প্রথম গতিসূত্র কি কেউ জানো, বলতে পারবে আমাকে? বলো নিউটনের প্রথম গতিসূত্র কি? না তো নিউটনের প্রথম গতিসূত্র কি ছিল? বাইরে থেকে বল প্রযুক্ত না হলে, বাইরে থেকে বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল রেখা বরাবর গতিশীল থাকবে। তাহলে এটা ছিল নিউটনের প্রথম গতিসূত্র। তাহলে নিউটনের প্রথম গতিসূত্র কি ছিল? যে বাইরে থেকে কোনো বস্তুর উপর যদি বল প্রযুক্ত না করা হয়, তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে আর গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা বরাবর গতিশীল হবে। মানে কি? যে আমি কোনো একটা জায়গায় যদি একটা বলকে রেখে দিই বা একটা বইকে রেখে দিই বা একটা খাতাকে রেখে দিই, আমি যদি বাইরে থেকে ওর উপর কোনো কিছু বল প্রয়োগ না করি, ওকে ঠেলি সরাই টানি কিছু না করি, তাহলে ওই বই বা বলটা চিরকাল ওইভাবেই থেকে যাবে। আর কোনো কিছু যদি দৌড়াচ্ছে, তাহলে সেটা চিরকাল দৌড়াতে থাকবে। এবার তুমি বলো যে স্যার চিরকাল তো দৌড়ায় না, একটা ফুটবলকে মারলে কিছুক্ষণ পর তো থেমে যায়। নিউটন এই যে বলগুলো বা এই যে সূত্রগুলো বলেছিল, এগুলো বলেছিল ফ্রি পার্টিকেল। ফ্রি পার্টিকেল মানে মুক্ত কণা। ফ্রি পার্টিকেল মানে হচ্ছে মুক্ত কণা। সো নিউটনের এই গতিসূত্রগুলো মুক্ত কণার ক্ষেত্রে প্রযোজ্য। দ্যাট মিনস তুমি যখন ফুটবল, একটা কোনো জায়গায় ফুটবল আছে, সেই ফুটবলকে তুমি কি করছো? ফুটবলকে তুমি এই দিক থেকে একটা কিছু মারছো, দিয়ে ফুটবল যাচ্ছে, কিন্তু এখানে দেখবে অনেক ঘাস থাকে, ঘাস। তাহলে ফুটবল যখন এই ঘাসের মধ্য দিয়ে যায়, তখন এই জায়গাটা একটা বাধা বল কাজ করে, বাধা ওকে থামিয়ে দেয়। সেই জন্য এই বলটা কিছু দূর যাওয়ার পর একটা টাইম পর কি হয়ে যাবে? বলটা কি হয়ে যাবে? বলটা থেমে যাবে, না হলে থামবে না। যেমন ধরো আমি যদি মহাশূন্যে চলে যাই, মহাশূন্য মানে কোথায় আছে? মহাশূন্য স্যার পৃথিবীর বাইরে চলে যায়। পৃথিবীর বাইরে গিয়ে একটা পেনকে নিয়ে মধ্যে যদি ছুড়ে দিই, পেনটা অনন্তকাল ওইভাবে ছুটতে থাকবে যতক্ষণ না সে অন্য কোনো গ্রহ উপগ্রহ বা নক্ষত্রের কাছাকাছি পৌঁছাচ্ছে। তাহলে সেক্ষেত্রে দেখবো আমরা যে একটা বস্তু চিরকাল অনন্তভাবে চলতে থাকবে। তাহলে একটা সিম্পল কথা আমরা কি বললাম? কোনো বস্তুর উপর বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল কি থাকবে স্যার? স্থির থাকবে। আর গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা বরাবর গতিশীল হবে। ক্লিয়ার হলো? ও চলতে থাকবে, থামবে না। কোনো একটা জায়গায় একটা বল রেখে দিয়েছে, একটা খাতা রেখে দিয়েছে, একটা পেন রেখে দিয়েছে এইভাবে, তো এ চিরকাল এইভাবে থাকবে যতক্ষণ না তুমি একে ধাক্কা দিচ্ছ, নাকি? তাই তো হয়। তো নিউটনের প্রথম গতিসূত্র যদি বাড়িতে উদাহরণ দেখতে চাও, যে বাড়িতে কি উদাহরণ আছে, তো বাড়িতে তুমি একটা উদাহরণ ভালো দেখতে পারো। দেখবে যখন আমরা খেলতে পছন্দ করি, তখন দেখবে মনে হবে সারাক্ষণ খেলতেই থাকি। আর যখন ঘুমাচ্ছি, তখন দেখবে আর ঘুম ভাঙছে না। তার মানে স্থির বস্তু চিরকাল কি চাই? স্থির থাকতে। তার মানে তুমি ঘুমাচ্ছ, তুমি কি বস্তু হিসেবে কাজ করছো? স্থির বস্তু। তাহলে তুমি ঘুমাতেই থাকবে, তোমার মনে হবে না আরে আবার উঠতে হবে, তাহলে ঘুমাতেই মনে হচ্ছে। তুমি মোবাইল দেখছো, তখন মনে হবে মোবাইল দেখতেই যায়, মোবাইল দেখতেই যায়। তখন কি হচ্ছে? যেহেতু তোমার মাথা চলছে, চলমান বস্তু সবসময় কি চাই? চলতে চাই। তাহলে তোমার মনে হচ্ছে মোবাইলটা দেখতেই যায়। স্কুলে খেলছো, খেলতেই থাকি, ভালো লাগছে না, খেলেই যায়। তো সেক্ষেত্রে কি হচ্ছে? স্থির বস্তু চিরকাল স্থির থাকবে বা গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে। এবার যদি মা আসে কোনো জায়গা থেকে, এই ফোনটা রাখ, তখন কি চলে এলো? বাইরে থেকে একটা বল চলে এলো। তখন আমরা কি করি? ফোনটাকে এবার রাখি, চলো রাখি। স্কুলে স্যার এলো লাঠি নিয়ে, কিরে কোথায় স্কুলে ঢুকবি? চল। এবার তখন খেলা বন্ধ করে স্কুলে ঢুকলাম, নাকি? সো এইগুলো হচ্ছে নিউটনের গতিসূত্র। আমি কি বোঝাতে পারলাম প্রথম গতিসূত্রটা? সবাইকে ক্লিয়ার হয়েছে প্রথম গতিসূত্র জিনিসটা? তাহলে প্রথম গতিসূত্র থেকে আমরা কি কি জানি বলো? প্রথম গতিসূত্র থেকে আমরা কি কি জানতে পারি? বসে বলো, বসে বলো। বাইরে থেকে বল প্রযুক্ত না হলে কি কি জানতে পারি? আমি একটু আগে ছক করলাম, কি কি জানতে পারি? চারটের ধারণা আর আর বলের সংখ্যা। তাহলে আমরা জাড্ডের ধারণা পাবো আর বলের সংজ্ঞা। তাহলে আমরা প্রথমে কি পড়বো? জাড্ডের ধারণা। তাহলে আমরা এখানে পড়বো জাড্ডের ধারণা। জাড্ড, জাড্ড কি জিনিস? জাড্ডর বাংলা মাথায় রাখবি তুই, জড়তা। জাড্ড মানে হচ্ছে জড়তা। জড়তা মানে আমাদেরকে অনেক সময় কথা বলে, এই তোর মধ্যে না অনেক জড়তা চলে এসছে। জড়তা মানে কি? উঠতে বসতে নামতে কষ্ট হয় খুব, তাই না? দেখো আমার যেমন এখন শরীর মোটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কি হচ্ছে? আমার উঠতে হাঁটতে চলতে কষ্ট হচ্ছে, আমার মধ্যে জড়তা চলে আসছে, অবসিটি চলে আসছে। কিন্তু তোমরা দেখো পাতলা বাচ্চা আছো, তোমরা কি হচ্ছে? এখান থেকে দৌড়ে পালিয়ে যেতে পারছো যেখানে সেখানে। আমি যদি তোমাকে ধরতে যাই, কোনোদিন ধরতে পারবো না। তাহলে এইটাকে বলছি জড়তা। তাহলে জাড্য বা জড়তা জিনিসটা কি? তুমি বলো তো, যদি তোমার কাছে কোনো একটা জায়গায় আমি একটা টেবিল রেখে দিই, একটা টেবিলের মধ্যে একটা এরকম করে ব্লক রেখে দিলাম, একটা টেবিল আছে, টেবিল, এই টেবিলের মধ্যে একটা ব্লক রেখে দিয়েছি, একটা ভারী কোনো ব্লক।
এবার এই ব্লকটাকে যখন তুমি ঠেলবে, ব্লকটাকে তুমি কি করবা, ঠেলা দেবা, ব্লকটাকে তুমি ঠেলবা। তো ব্লকটাকে যখন তুমি ঠেলবা, ব্লক দেখবা ঠেলতে চাইবে না, অর্থাৎ ব্লক সরতে চাইবে না। তাহলে কি হচ্ছে, ব্লক তার নিজের অবস্থানটাকে ধরে রাখার চেষ্টা করছে যে না আমি স্থির আছি, আমি স্থির থাকবো। আবার ধরো কোনো একটা জায়গায় লোহার বল খেলা করেছো, শর্ট পাট থ্রো করেছো, কোনো শর্ট পাট, তাহলে ওই লোহার বল যখন দেখবে আসবা, বা ফুটবল দেখো খুব জোরে আসছে, তুমি পা দিয়ে ওকে যখন থামাতে যাবে তখন দেখবে তোমার পায়ে এসে লাগবে। তার মানে কি, ফুটবলটা থামতে চায় না, এসে বাউন্স করে আবার পালিয়ে যাবে দেখবে অনেক সময়। তাহলে কি হচ্ছে, এ তার নিজের অবস্থাটাকে ধরে রাখার চেষ্টা করছে, গতিশীল অবস্থা বজায় রাখার চেষ্টা করছে, আর এ কি স্থির অবস্থাকে বজায় রাখার চেষ্টা করছে। তাহলে কোনো একটা বস্তু যদি তার স্থির বা গতিশীল অবস্থা বজায় রাখার চেষ্টা করে, তখন তার সেই ধর্মকে আমরা বলি কি, জড়তা। আমি কি বলতে পারলাম? তাহলে কোনো বস্তুর স্থির বা কি হবে, গতিশীল অবস্থা বজায় রাখার ধর্ম, একে কি বলবো তুমি, একে কি বলবা তুমি, জড়তা। হ্যাঁ না না বলো, তাহলে একে কি বলবা তুমি, জড়তা। তাহলে জড়তা কাকে বলে স্যার? স্থির বা গতিশীল অবস্থা বজায় রাখার ধর্ম। তাহলে কোন একটা বস্তু তার স্থির অবস্থাকে ধরে রাখার চেষ্টা। যেমন ধরো তুমি বলছো কি আমি এখন পড়তে বসবো না, তুমি বলছো পড়তে বসবো না, তোমার মা চিল্লে মরে যাচ্ছে, তুমি তাও পড়তে বসছো না, মানে তুমি জড়তা, স্টাবার্ন হয়ে গেছো, না আমি পড়তে বসবো না। বাবার রাস্তা থেকে এলো, বাড়ি থেকে দরজা খুললো, তুমি পড়তে চলে গেলে, তোমার জড়তা চেঞ্জ হয়ে গেল, তাই না, হঠাৎ করে। সো কি হলো, জড়তা আমরা চেঞ্জ করতে পারি। কোন একটা বস্তু তার নিজের অবস্থাকে বজায় রাখার চেষ্টা করে, কিন্তু আমরা যদি এখানে জোরে ঠেলা দিই তাহলে ব্লকটা কি হয়ে যাবে, সরে যাবে, তাই না? জোরে ঠেলা দিলে ব্লকটা কি হয়ে যাবে, সরে যাবে। তাহলে কোনো একটা বস্তুর জড়তাকে পাল্টানো যায়। তাহলে আমরা কি বলছি, নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা কি পেলাম স্যার, কার ধারণা পেলাম, জাড্ডের ধারণা। জাড্ড বা জড়তা জিনিসটা কি, নিজের অবস্থাকে বজায় রাখার চেষ্টা করে, এই ধর্মকে কি বলছো তুমি, জড়তা বা জাড্ড। আমি কি বলতে পারলাম? তাহলে কোনো একটা বস্তু তার স্থির বা গতিশীল অবস্থা বজায় রাখার চেষ্টা করছে, তাকে বলা হয় জাড্য। যেমন ধরো আমি এই ব্লকটাকে এখান থেকে আমি ঠেলে সরানোর চেষ্টা করছি, আমি সে সরাতে পারছি না, এ তার নিজের জাড্য বা জড়তা ধর্মকে বজায় রাখার চেষ্টা করছে। দুঃখী ক্লিয়ার করাতে পেরেছি আমি? জড়তাকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে স্থিতি জাড্য আর একটা হচ্ছে গতি জাড্য। তাহলে একটাকে বলবো স্থিতি জাড্য বা স্থির জড়তা, আর একটাকে কি বলবো স্যার, গতি জাড্য বা গতীয় জড়তা। তাহলে গতি জাড্য। তাহলে দু রকমের জাড্য পেলাম বা জড়তা পেলাম, কি কি পেলাম স্যার, একটা স্থির জাড্য পেলাম আর একটা গতি জাড্য পেলাম। স্থিতি জাড্য বা গতি জাড্য কাকে বলে? তাহলে কোনো বস্তুর তার স্থির অবস্থা বজায় রাখার ধর্ম, নাকি রে, স্থির অবস্থা বজায় রাখার ধর্ম। তাহলে স্থির অবস্থা বজায় রাখার ধর্মকে আমরা কি বলবো, স্থির অবস্থা বজায় রাখার ধর্মকে আমরা কি বলবো স্যার, স্থিতিজাড্য বা স্থির জড়তা। তাহলে কোনো বস্তু তার স্থির অবস্থা বজায় রাখার যে ধর্ম, তাকে বলছি আমরা স্থিতিজাড্য। তাহলে কোনো বস্তু তার নিজের স্থির অবস্থা বজায় রাখার জন্য যে জাড্য বা ধর্ম প্রয়োগ করে, তাকে বলছি আমরা কি, স্থিতিজাড্য বা স্থির জড়তা। আর তাহলে গতিজাড্য কি হবে বলতো, কোনো বস্তু তার কি অবস্থা বজায় রাখার চেষ্টা করবে, গতি, ঠিক না? তাহলে গতিশীল অবস্থা, তাহলে গতিশীল অবস্থা বজায় রাখার চেষ্টা করে, বজায় রাখার চেষ্টা করে। তাহলে গতিশীল অবস্থা বজায় রাখার চেষ্টা করে, তাকে বলা হয় গতিজাড্য। লেট মি টেক ইউ অ্যান এক্সাম্পল, একটা এক্সাম্পল দিচ্ছি তোমাকে, দেখো। ধরো আমার কাছে এটা একটা কাপ আছে, ঠিক আছে, এটা একটা কাপ, এর মধ্যে আমি চা খাই, অবভিয়াসলি খারাপ নোংরা কাপ, ঠিক আছে। তো এর মধ্যে আমি কি করছি, একটা ধরো কার্ডবোর্ডকে রাখছি, উই আর প্লেসিং আ কার্ডবোর্ড, একটা কার্ডবোর্ড রাখছি, দেখতে পাচ্ছ কিছু নাই ভাই, নোংরা থাকতে পারে, চা খাই আমি, ঠিক আছে। সো একটা কার্ডবোর্ড রাখলাম, সুন্দর কার্ডবোর্ড রেখে দিয়েছি, আর কার্ডবোর্ডের উপর রেখেছি আমি একটা কয়েন, ইউ ক্যান সি দ্যাট, একটা কয়েন রেখেছি। সো এই কয়েন কার্ডবোর্ডের উপর রাখলাম, ঠিক আছে, বুঝতে পারছি ব্যাপারটা, এরকম ক্লেস রেখেছি, এরকম ভাবে রেখেছি। তাহলে এখন যখন বস্তুটাকে আমি চুপচাপ রেখে দিয়েছি, তাহলে এটা কি স্থির জাড্য অবস্থায় আছে বা স্থিতি জাড্যে আছে, হ্যাঁ না না বলো, কারণ চুপচাপ আছে। এবার একে নিয়ে যদি আমি ঘোরাই, তাহলে কি জাড্য এখন হয়ে গেল, বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে এটা হলো স্থির জাড্য, স্থির জাড্য আছে। এবার বলো, আমি যদি এই কার্ডবোর্ডের উপর টোকা মারি, কার্ডবোর্ডের উপর ঠিক করে ক্যারাম বোর্ডের মতো টোকা মারি, তাহলে কার্ডবোর্ডের মধ্যে কি জাড্য আসবে, গতি জাড্য। কিন্তু আমি কি কয়েনে বাড়ি মারলাম, তাহলে কয়েনে কি জাড্য থাকবে, তাহলে স্থিতি জাড্য নিজের স্থির অবস্থা বজায় রাখার চেষ্টা করবে, আর কার্ডবোর্ড গতি জাড্যের জন্য কোন দিক পালাবে। তাহলে আমি যদি একটা টোকা মারি টাচ করে, যা ভুল হয়ে গেল, এক্সপেরিমেন্ট ভুল হয়ে গেল, এক্সপেরিমেন্ট ভুল হয়ে হবে না, এক্সপেরিমেন্ট ভুল হবে না, চলো তাহলে এটা যদি টোকা মারা যাক, এই যা হাতে লেগে গেল, দেখছো ভুল হয়ে গেল, তাহলে এক্সপেরিমেন্ট ভুল হয়ে গেল, যা কি হবে এবার। তাহলে বিজ্ঞান, তুমি কোন একটা এক্সপেরিমেন্ট করবে যে সবসময় সঠিক হবে, তার কোনো মানে নাই। তাহলে আমাকে আরেকবার টেস্ট করতে হবে, বুঝতে পারছো? তাহলে বিজ্ঞানে যখন তুমি কোনো একটা প্রবলেম সলিউশন করতে পারবে না,
তার মানে এই নয় যে তুমি সেটার ক্যাপেবল নয়, তুমি পারবে না এরকম নয়। আমি এটা ইচ্ছা করেই করলাম যাতে করে তোমাকে বোঝাতে পারি যে হ্যাঁ, যে আমি এটা যদি পরের বার করি তখন পারবো, কিন্তু এখন ভুল হলো মানে কি হাল ছেড়ে দিব? না বন্ধু, হাল ছেড়ো না। তোমার এটা কষ্ট হচ্ছে, পড়তে একটু প্রবলেম হচ্ছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, সঙ্গে থাকলে তুমি অবশ্যই পারবে। তাহলে আমরা আর একবার চেষ্টা করি এক্সপেরিমেন্টটাকে নিয়ে। তো আমরা সেম এক্সপেরিমেন্টকে আবার করছি, ঠিক আছে, আবার এক্সপেরিমেন্টটাকে করছি। তাহলে সেম লজিকে রাখলাম, এখানে আমরা সেম লজিকে রাখলাম। এবার আমরা কি করছি, এটাকে টোকা মারবো, তাহলে টোকা মারার জন্য এই রাখলাম, দেখো কোথায় চলে এলো, তাহলে এক্সপেরিমেন্ট সফল হলো। তাহলে এক্সপেরিমেন্টে কি হলো সফলটা, দেখো আমি কি আগের সঙ্গে এখানের মধ্যে পার্থক্য কি, আগেরটা আমি ইচ্ছা করে কি করেছিলাম ওপরে মেরেছিলাম, যাই হোক হোয়াট এভার, আমরা বলছি ব্যাখ্যাটা এবার শোনো। তাহলে ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে আমরা যদি দেখি তাহলে এই কাগজের টিপের ওপর কি ছিল, কয়েন ছিল, আর এই জায়গাটায় রেখেছিলাম, মানে কাগজটা সরে গেলে কয়েনটা কোথায় পড়বে গিয়ে স্যার, কয়েনটা কোথায় গিয়ে পড়বে এই। তার মানে আমি যখন এখানে টোকা মারলাম, টোকা মারার জন্য এটার মধ্যে কি কি জাড্য এলো, গতিজাড্য, কয়েনের মধ্যে কি ছিল, কয়েন কোথায় পড়ে গেল, আমি কি বলতে বললাম? তাহলে এটাই হচ্ছে জাড্যের খেলা। তাহলে এবার তুমি বলো তো, যদি আমি এখান থেকে কম্বলকে ঝাড়িয়ে রাখি, কম্বলকে ঝুলিয়ে রাখি, আর কম্বলে তুমি 5 বছর ধরে নোংরা পরিষ্কার করনি, দিয়ে কি করলাম, এই স্কেল যেটা দিয়ে তোমাদের মারবো আমি, সেই স্কেলে করে কম্বলে আমি এর উপর জোরের বাড়ি মারছি, দেখবো কম্বলটা সরে যাচ্ছে, কিন্তু নিচে কি পড়ে থাকবে বলো তো, ধুলো। কেন পড়ে থাকবে ধুলো? ধুলো স্থিতিজাড্য বজায়, আমি কি বলতে পারছি ব্যাপারটা? তাই ধুলো কি বজায় রাখতে চাইছে, স্থিতি। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? স্থিতিজাড্য বজায় রাখার চেষ্টা করছে। তাহলে এই হচ্ছে আমাদের কি স্থিতিজাড্য। তাহলে স্থিতিজাড্যের উদাহরণগুলো বুঝতে পারছো। ধরো একটা বাস, তুমি একটা বাসে বসে আছো এবং বাসটা হঠাৎ করে চলতে শুরু করলো, তাহলে কি হবে স্যার, দেখবে তুমি পেছনের দিকে হেলে যাচ্ছ। তুমি পেছনের দিকে কেন হেলে যাচ্ছ? কারণ বাস যখন স্থির ছিল তখন তোমার শরীরটাই কি ছিল, স্থির ছিল, কিন্তু যখন বাস হঠাৎ গতিশীল হতে চাইছে তখন তোমার ঠ্যাং, পায়ের দিকটা কি হচ্ছে, গতিশীল হওয়ার চেষ্টা করছে, কিন্তু ওপরের পার্ট কি বলছে, বাবা তুই স্থির থাক। তাহলে নিচে পেছনের দিক সামনে এগিয়ে যাচ্ছে, আর ওপরের পার্টটা কি পেছনের দিকে, তাহলে তুমি কি হচ্ছে, পেছনে সরে যাচ্ছ। তাহলে এটা কি হলো, গতি স্থিতিজাড্যের উদাহরণ, বলতে পারলাম। তাহলে স্থিতিজাড্যের উদাহরণগুলো কি বুঝতে পারছি, আমাদের স্টাডি ম্যাটেরিয়াল নোটস যেটা তোমাদেরকে সারা বছর পড়ানো হবে, এটা সারা বছর তোমাদের পড়ানো হবে, এর মধ্যে দেখবে এই উদাহরণগুলো দেওয়া আছে, ঠিক আছে, এটা সারা বছরই তোমাদের পড়ানো হবে, পুরো কমপ্লিট নোটস এটা। ক্লিয়ার হয়েছে? এবার আসি গতিজাড্য। চলো গতিজাড্যের উদাহরণ দেখি। তাহলে গতিজাড্যের উদাহরণ কি হতে পারে স্যার, দেখো ভালো করে বোঝো। যখন বাস চলছে তাহলে আমরা অনেকেই দাঁড়িয়ে থাকি, এবার কি হয় দেখবে, বদমাস ড্রাইভার যদি থাকে হঠাৎ মাঝে মধ্যে ব্রেক মেরে দিল, তাহলে বদমাস ড্রাইভার থাকলে ব্রেক মেরে দিলে তুমি সামনের জায়গায় গিয়ে ধপ করে পড়ে যাবা, ঠিক আছে। এবার সামনের জায়গা তো কিছু বুঝবে না, সে ফিজিক্স পড়েনি, সে এলআই স্যারের কাছে আসেনি ফিজিক্স পড়তে, তাহলে সে কি হবে, এমনি করে দেখবে তুমি ধপ করে তার গায়ে গিয়ে পড়বে, সে তাকাবে, আও না তাও দেখে এক চড় মেরে দেবে, ঠিক আছে, তুই অসভ্য বাঁদর, তুই দাঁড়াতে জানিস না বাসে। তো ও তো ফিজিক্স জানে না, তুমি ফিজিক্স জানো, তুমি তখন বোঝানোর চেষ্টা করবে, কি বুঝবা, যে দেখুন যে বাস যখন চলছিল তখন আমরা সবাই কি ছিলাম, গতি জাড্ডে, হ্যাঁ না বলো, আমরা কি জাড্ডে ছিলাম, গতি জাড্ডে, কিন্তু বদমাস ড্রাইভার আছে, সে কি করেছে, সে ব্রেক চেপে দিয়েছে, ব্রেক চেপে দেওয়ার জন্য আমরা সবাই কি হয়ে গেছি, স্থিতি জাড্ডে, কিন্তু পাটা কি হয়েছে, স্থিতি জাড্ডে, কিন্তু ওপরের পাট কি হয়েছিল, গতি জাড্য, গতি জাড্ডের জন্য পা থেমে গেছে, কিন্তু ওপরের পাট কি সামনের দিকে চলে গেছে, গতি জাড্ডের জন্য আমি আপনাকে গিয়ে পড়ে গেছি, তাই না। তাহলে বাস হঠাৎ যদি থেমে যায় তাহলে আমরা কোন দিকে গিয়ে পড়ি, সামনের দিকে, আর বাস যদি হঠাৎ চলতে শুরু করে কোন দিকে ঝুঁকে পড়ি, পেছনের দিকে। দুটো কনসেপ্ট বোঝাতে পারলাম। দেখবে যারা লং জাম্প খেলো, লং জাম্পের জন্য যখন দৌড়াতে হয়, লং জাম্পের সময় তখন দেখবে অনেক দূর রান আপ নিয়ে দৌড়াতে হয়, দেখবে যারা ফাস্ট বোল করে দেখবে তারা অনেক দূর থেকে এসে দৌড়াতে দৌড়াতে আসে, যদি তুমি দেখবে রান আপ তাকে বলা হয়। আবার স্পিনার যারা হয় তারা দেখবে খুব কাছ থেকে স্পিন করে, সেই জন্য দেখবে যারা ফাস্ট বল করে তাদের স্পিড হয় বলের কি অনেক বেশি, আবার স্পিনার বলদের স্পিড কি হয় অনেকটাই কম, হোয়াট এভার। তো যারা রান আপ নিয়ে বল করে, রান আপ নেওয়ার সময় কি হয়, যখন আমরা দৌড়াচ্ছি তাহলে আমরা কি জাড্ডে আসছি, গতি জাড্য, তাহলে বলের মধ্যে অলরেডি কি জাড্য আছে, গতি জাড্য, যে তাকে যখন ছুটছি তাহলে বলের স্পিডটা আরো বাড়বে, হ্যাঁ না বলো, সেই জন্য ফাস্ট যারা বলার হয় তারা বেশি রান আপ নেয় বলের মধ্যে গতি জাড্যকে বাড়ানোর জন্য। আমি কি বুঝতে পারলাম ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে? দেখবে অনেক সময় বাস থেকে যখন নামে, তো ধরো বাস যখন চলছে, বাস চলছে এদিকে 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 মুখ আছে, বাস চলছে, বাস যখন এদিকে চলছে, যখন আমরা নামবো দেখবো আমাদের মুখটা যেন এই দিকে থাকে, নাকি উল্টো দিকে নামলে হবে না, ঠিক বলছি তো। ধরো বাস এদিকে যাচ্ছে, তুমি নামছি তো বাসে, ধপ করে পড়ে যাবে তুমি, কেন, কারণ বাস যখন চলছে তোমার শরীরটাও কি আছে, তার সঙ্গে গতি জাড্ডে আছে। এবার আমি যখন এই দিকেই যাবো, এই দিকেই নামার চেষ্টা করবো, আমার মুখটা যদি এদিকে থাকে তাহলে আমার সুবিধা হবে নামতে, কিন্তু আমি যদি উল্টো দিকে নামি তাহলে কি হবে, ভালো করে বোঝো, বাস তো যাচ্ছে কোন দিকে,
এইদিকে, আর আমি নামছি এইদিকে মুখ করে, তাহলে কি হবে, আমার পাটা কি হবে, গতিজাটের জন্য সামনে যেতে চাইবে, কিন্তু আমার উপরের পাটটা কোন দিকে যেতে চাইবে, গতিজাট পেছনের দিকে, তাহলে কি হবে, আমি এমনি করে পড়ে যাবো। বোঝাতে পারছি ব্যাপারটা? সেজন্য বাস যেদিকে চলে বা যায়, নামার সময় কিন্তু মুখটা যেন সেই দিকেই থাকে, উল্টো দিকে মুখ করে নামা যাবে না। এটা ট্রেনের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। আমি কি গতিজাত বা স্থিতিজাতের উদাহরণ বোঝাতে পেরেছি সবগুলো? তো যদি কোশ্চেন কখনো দেয় যে তোমার কম্বল ঝাড়ার সময় কেন, বা কম্বল ঝাড়লে পরে কোন জাড্য বা ইত্যাদি, এগুলো সব উদাহরণ নিয়ে লিখতে পারবো? পারবো না? পারবো না? বুঝতে পেরেছি সবাইকে? তাহলে জাড্য নিয়ে পুরো জিনিসটা বোঝাতে পারলাম। তুমি বলো তো, যাদব, যাদব তো, যাদব বলো তো, একটা পেন্সিল আর একটা খাতা, তাহলে একটা পেন্সিল, এরকম একটা পেন্সিল আছে আর একটা খাতা আছে, খাতা, কোনটার জাড্য বেশি হবে বলো তো, কোনটার জড়তা বেশি হবে বলো তো, পেন্সিল আর খাতা? খাতা। কেন বলো তো? খাতার ভর বেশি। ভর বেশি মানে তাকে তার অবস্থা পরিবর্তন করতে আমার বেশি বল প্রয়োগ করতে হবে, হ্যাঁ না না বলো? আবার খাতার পাশে যদি আমি একটা ইট রেখে দিই, এটা একটা ইট, তাহলে কার জড়তা বেশি হবে স্যার? ইটের বেশি জড়তা হবে। বুঝতে পেরেছি? তাহলে ক্লিয়ার হয়েছে না হয়নি বলবে? জড়তা বুঝতে পারলাম। তাহলে প্রথম গতিসূত্র থেকে আমরা কিসের ধারণা পাই স্যার? আর কি পাই স্যার? বলের সংজ্ঞা। তাহলে স্যার বল কি জিনিস? তাহলে এবার আমরা পড়বো বলের সংজ্ঞা। তাহলে এবার পড়বো আমরা বলের সংজ্ঞা। বল কি জিনিস? দেখো, বল হচ্ছে বাইরে থেকে যা প্রয়োগ করলে, বাইরে থেকে যা প্রয়োগ করলে কোনো বস্তুর জড়তা, আকৃতি পরিবর্তন করা যায় বা চেষ্টা করা হয়, তাকে বল বলে। তাহলে বল কাকে বলে? বল হচ্ছে বাইরে থেকে যা প্রয়োগ করলে কোনো বস্তুর কি করা যায়, জাড্যের পরিবর্তন করতে পারবো। এখন দেখো, জাড্যের পরিবর্তন করতে পারবো মানে কি বলতো? মানে কোনো বস্তুকে স্থির থেকে গতিশীল অথবা গতিশীল থেকে কি করবা স্যার? স্থির। তাই ধরো তোমার কাছে একটা ফুটবল আছে, দেয়ার ইজ এ ফুটবল, একটা ফুটবল আছে, ফুটবলটা স্থির আছে, তাহলে এর মধ্যে কি জাড্য আছে স্যার? স্থিতি জাড্য। এর মধ্যে কি জাড্য আছে স্যার? স্থিতি জাড্য। স্থিতি জাড্য আছে। কিন্তু আমি কি করলাম, এখানে একটা কিক করে দিলাম, একটা কিক, এটা আমি এখানে কি করলাম স্যার, একটা আমি এখানে কিক করে দিলাম, একটা কিক করলাম, তাহলে কিক করার ফলে এটা কি হয়ে যাবে স্যার? স্থিতি জাড্য থেকে কি জাড্যে চলে আসবে স্যার? তাহলে আমি কি প্রয়োগ করলাম যাতে করে স্থিতি জাড্য থেকে গতি জাড্য হলো? কি প্রয়োগ করলাম স্যার? বল। তাহলে বল হচ্ছে এমন কিছু যা বাইরে থেকে প্রয়োগ করলে কোনো বস্তুকে স্থির থেকে গতিশীল অথবা গতিশীল থেকে কি করা যায়? স্থির করা যায়, বা তাকে কি করতে পারি আমরা? চেষ্টা করতে পারি। এমনও তো থাকতে পারে যে আমাদের কাছে একটা ভারী বস্তু আছে, তাকে আমরা বল প্রয়োগ করছি কিন্তু সে সরছে না। উদাহরণ দিচ্ছি, ধরো তোমার কাছে এখানে 500 কেজির একটা ব্লক রাখা আছে। কত কেজি স্যার? 500 কেজি। এবার তুমি এখানে সারাদিন ধরে, রাত ধরে এখানে ঘুষি মারছো, কি বলছো, সরো সরো, একটুও সরবে না স্যার। কিন্তু তুমি কি বল প্রয়োগ করলে? হ্যাঁ স্যার। তাহলে বল প্রয়োগ করে সব সময় জড়তার পরিবর্তন করা যেতে পারবে না স্যার। সেজন্য আমরা কি কথা ইউজ করলাম এখানে স্যার? চেষ্টাও করা হয়, তাই না? চেষ্টা করা হয়। তাহলে বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো বস্তুর জড়তা পরিবর্তন করা হয় বা কি করা হয় স্যার? চেষ্টা করা হয়, তাকে আমরা কি বলছি স্যার? বল। এবার স্যার আকৃতির কি পরিবর্তন? না তো আমরা কি আকৃতির পরিবর্তন করতে পারবো না? হ্যাঁ স্যার, বল প্রয়োগ করে আকৃতির পরিবর্তন করতে পারবো। এখানে যদি এক ঘুষি পড়ে দেয়, আকৃতি কি হয়ে যাবে? এখনই চেঞ্জ হয়ে যাবে, তাই না? এখনই ভেঙে যাবে, তাহলে আকৃতি চেঞ্জ হয়ে গেল। তাহলে আকৃতি তো আমরা অবভিয়াসলি চেঞ্জ, যেমন ধরো প্রতিমা, যখন প্রতিমা বানাই, মাটি তুলি, মাটি কাটি, তার আকৃতি সবসময় কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। তো আমরা আকৃতি চেঞ্জ করতে পারবো, এইটা হচ্ছে বল। তাহলে আমরা নিউটনের প্রথম গতিসূত্র থেকে কি কি পেয়েছিলাম স্যার? জাড্যের ধারণা। আমি কি জাড্যের ধারণা পুরো বুঝাতে পারলাম? আর কি ধারণা ছিল স্যার? বলের সংজ্ঞা পুরো বোঝাতে পারলাম। বলে নিউটনের প্রথম গতিসূত্র কি বোঝাতে পেরেছি কমপ্লিটলি? হ্যাঁ না না বল? বুঝতে পেরেছি ব্যাপারটা? ওকে। এবার কি সূত্র পড়বো আমরা? নিউটনের দ্বিতীয় গতিসূত্র। তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র কারোর কি মনে আছে, কেউ বলতে পারবে? দেখো, নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি ছিল? না তো স্যার, ছিল কোনো বস্তুর উপর প্রযুক্ত বলের মান তার ভরবেগের
পরিবর্তনের হারের সঙ্গে সমানুপাতিক। তাহলে এটাই ছিল আমাদের নিউটনের দ্বিতীয় গতিসূত্র। কি ছিল? কোন বস্তুর উপর প্রযুক্ত বলের মান তার ভরবেগের পরিবর্তনের হারের সঙ্গে সমানুপাতিক। তাহলে কোন বস্তুর উপর প্রযুক্ত বল তার ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক। তাহলে দেখো এখানে আমরা একটা নতুন জিনিস পেলাম যেটা সম্বন্ধে আমরা জানি না। কি জিনিস সেটা স্যার? বলো তো। ভরবেগ। হ্যাঁ না না বলো, এটা সম্বন্ধে জানি না স্যার, এটা সম্বন্ধে জানি না। তাহলে এটা সম্বন্ধে আমাদেরকে পড়তে হবে। সেই জন্য আমরা কি প্রথমে লিখেছিলাম নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কিসের ধারণা পাবো? ভরবেগের ধারণা। আর বলেছিলাম বল পরিমাপক সমীকরণ। তাহলে এটার মানে কি? বলছে কোন বস্তুর উপর প্রযুক্ত বলের মান তার ভরবেগের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক। এটা সোজা মানে হচ্ছে যে ধরো তোমার কাছে কোনো একটা ব্লক আছে, দেয়ার ইজ এ ব্লক, তোমার কাছে একটা ব্লক আছে, তোমার কাছে একটা ব্লক আছে, একটা ব্লক আছে। এই ব্লকটার উপর তুমি ধরো কিছুটা বল প্রয়োগ করলে, কিছুটা বল প্রয়োগ করলে, কিছুটা বল প্রয়োগ করলে ব্লক কিছু দূর গেল। কিন্তু তুমি যদি তার থেকে বেশি বল প্রয়োগ করে, বেশি বল প্রয়োগ করো, তাহলে যদি বেশি বল প্রয়োগ করো ব্লকটা কি হবে? আরো দূর যাবে। তার মানে কোনো বস্তুর ওপর প্রযুক্ত বলের মান কি হবে? যতটা মান হবে সেটা তার ভরবেগের পরিবর্তনের সাথে সমানুপাতিক, হারের সাথে। মানে এর ভরবেগ যত বেশি পরিবর্তন হবে। ভরবেগ মানে কি? দেখো ভরবেগ মানে হচ্ছে তার মধ্যে কি থাকবে বলতো? দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে ভর আর কি থাকবে বলতো তার মধ্যে? বেগ। ভর আর বেগ মিলে যে জিনিস তৈরি হয় তাকে কি বলা হয় বলতো? ভরবেগ। এটা সম্বন্ধে আমরা পড়বো। তাহলে কোনো বস্তুর উপর যত বেশি জোরে বল প্রয়োগ করবে তার ভরবেগের পরিবর্তনও তত বেশি হবে। তাহলে যেহেতু আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র সম্বন্ধে বুঝলাম যে কোনো বস্তুর উপর প্রযুক্ত বলের মান তার ভরবেগের পরিবর্তনের হারের সঙ্গে সমানুপাতিক, তাহলে আমরা এটাকে এখন ডিকোড করি। ডিকোড মানে এটা সম্বন্ধে বুঝি, জিনিসটা কি স্যার জানি না, এটা সম্বন্ধে বুঝি। তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কি পেতে পারি? কার ধারণা পেতে পারি স্যার? ভরবেগের ধারণা। তাহলে ভরবেগ জিনিসটা কি স্যার? ভরবেগ জিনিসটা কি? না তো ভরবেগ জিনিসটা হচ্ছে ভর ও বেগের সমন্বয়ে কোন বস্তুতে যে গতীয় ধর্মের সৃষ্টি হয়, যে গতীয় ধর্মের সৃষ্টি হয় তাকে ভরবেগ বলে। তাহলে ভরবেগ মানে হচ্ছে একটা গতীয় ধর্ম, কিন্তু কি কি মিলে তৈরি হবে স্যার? ভর ও বেগ। তাহলে ভরবেগ জিনিসটা কি স্যার? ভর ও বেগের সমন্বয়ে কোনো বস্তুতে কি ধর্মের সৃষ্টি হবে? গতীয় ধর্মে। যেমন ধরো ভরবেগ সমান কি লিখতে পারবে তাহলে? ভরবেগ সমান হচ্ছে ভর গুণিত বেগ। তাহলে ভরবেগ সমান আমরা মাথায় রাখবো কি হয়? ভর গুণিত বেগ। এটা হচ্ছে ভরবেগ। তাহলে ভরবেগ সমান কি হবে? ভর গুণিত বেগ। তাহলে এটা হচ্ছে ভরবেগ, ভর সমান ভরবেগ সমান ভর গুণিত বেগ। এখন তুমি ভরবেগ সমান দেখলে ভর গুণিত বেগ হয়। এখন তোমরা জানবে যে ভরবেগকে ছোট হাতের পি অক্ষর দ্বারা লেখা যায়। তাহলে ভরবেগকে কি অক্ষর দ্বারা লেখা যায়? পি অক্ষর। পি অক্ষর দ্বারা লেখা হয়। তাহলে ভরবেগকে কি অক্ষর দ্বারা লেখা হয় স্যার? পি। আর ভরকে কি দিয়ে লিখি বলতো আমরা? এম। আর বেগকে কি দিয়ে লিখি স্যার? ভি। তাই ভরবেগ পি সমান এম ভি, এটা মাথায় রাখবে। তাহলে এম মানে কি স্যার? না তো এখানে দেখো লিখে দিচ্ছি যে এম মানে হয় স্যার ভর, নাকি রে? আর বেগ মানে কি লিখি? ভি লিখি। তাহলে ভরবেগ মানে হচ্ছে পি, ভর মানে এম, আর বেগ মানে ভি। সেই জন্য ভরবেগকে আমরা কি লিখছি? পি সমান এম ভি। এবার যদি ভরবেগের একক দেখি, ভরবেগের একক, না তো কোনো একটা রাশি বোঝাতে আমরা একক ব্যবহার করি। একক মানে কি? যেমন ধরো আমরা যখন কোনো জায়গায় মাছ কিনতে যাই তখন আমরা নিশ্চয় বলি না যে আমাকে 2 লিটার মাছ দিন। আমরা কি বলি? 2 কেজি মাছ দিই, 200 গ্রাম মাছ দিই। এই যে মাছ কিনতে গেলে আমরা কি ইউজ করছি? কেজি। তাহলে কোনো জায়গায় কেজি বোঝাচ্ছি মানে সেটাকে আমরা কি বোঝাচ্ছি বলতো? ভর। যেমন বলছি স্যার আমার হাইট না 5 ফুট, তার মানে ফুট বোঝাতে বা ফিট বোঝাতে আমরা বোঝাচ্ছি হাইট, উচ্চতা, দৈর্ঘ্য। তার মানে কোনো একটা রাশিকে বোঝাতে গেলে আমাদেরকে সেই রাশির একক জানা দরকার। এটা সম্বন্ধে আমরা ক্লাস 9-এ পড়ব। একক যে পদ্ধতির দ্বারা নিয়ন্ত্রণ করা হয় বা নির্ণয় করা হয় তাকে বলা হয় একক পদ্ধতি। 2 রকম পদ্ধতি আমাদের মোটামুটি জানতে হয়, একটা হচ্ছে সিজিএস পদ্ধতি আর একটা এসআই পদ্ধতি। সিজিএস পদ্ধতি আর এসআই পদ্ধতি সম্বন্ধে আমি ডিটেল ক্লাস 9-এ পড়াবো।
সিজিএস মানে জানবে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, আর এসআই মানে ইন্টারন্যাশনাল সিস্টেম। এই দুটো পদ্ধতি সম্বন্ধে আমরা পড়াশোনা 9-এ গিয়ে করব। তো যাই হোক, যদি আমরা ভরবেগের একক দেখি তাহলে সিজিএস পদ্ধতিতে ভরবেগের একক হয় গ্রাম সেমি পার সেকেন্ড। দেখো এইভাবে লিখবে গ্রাম সেমি পার সেকেন্ডকে। তোমরা মনে চাইলে গয়রা ফলা আকার ম দিয়ে লিখতে পারো, বাট এটা লেখাটা সব থেকে ভালো গ্রাম সেমি পার সেকেন্ড। আর এসআই পদ্ধতিতে যদি দেখো তাহলে এটা হবে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে ভরবেগের সিজিএস আর এসআই একক। তাহলে মাথায় রাখবো আমরা ভরবেগের সিজিএস আর এসআই একক কি হলো গ্রাম সেমি পার সেকেন্ড, আর এসআই একক কি হলো কেজি মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে ভরবেগ। এখন ভরবেগ মানে কি? ভরবেগ মানে ভর ইন্টু বেগ স্যার। ভরবেগ মানে ভর ইন্টু বেগ, এবং ভরবেগ নিয়ে কোনো বস্তুতে যে গতীয় ধর্মের সৃষ্টি হয় তাকে বলছি ভরবেগ। তাহলে ভাবো তো কোনো একটা বস্তুর যদি কোনো একটা বস্তুর ভর 5 কেজি হয় আর বেগ 2 মিটার পার সেকেন্ড হয়, তাহলে ভরবেগ কত হবে স্যার? তাহলে ভরবেগ কত হবে স্যার? 10 কেজি মিটার পার সেকেন্ড। হ্যাঁ না বলো? তাহলে কোনো বস্তু যদি ভর কত হয় স্যার 5 কেজি আর বেগ কত হয় স্যার 2 মিটার পার সেকেন্ড, তাহলে ভরবেগ কত হবে স্যার 10 কেজি মিটার পার সেকেন্ড। এই অঙ্কটা কি বোঝাতে পারলাম আমি? হ্যাঁ না বলবে? এই জিনিসটা কি বোঝাতে পেরেছি যে ভরবেগ কি করে ক্যালকুলেট করতে হয়? ভরবেগ মানে কি হবে স্যার 5 কেজি ভর, বেগ 2 মিটার পার সেকেন্ড। তাহলে কোনো বস্তুর ভরবেগ বাড়তে পারে, তাহলে ভরবেগ বাড়বে, ভরবেগের পরিবর্তন, ভরবেগ বাড়বে কখন বলো তো? বাড়বে কখন? দুটো কেস। এক, যদি ভর বেড়ে যায়। হ্যাঁ না বলো? যদি ভর বেড়ে যায় তাহলে ভরবেগ কি হবে স্যার? বাড়বে। আর কি বাড়লে বাড়বে স্যার? বেগ। হ্যাঁ না বলো? যদি বেগ বেড়ে যায় তাহলেও ভরবেগ কি হবে? বাড়বে। আবার ভরবেগ কমবে কখন? যদি ভর কি হয়ে যায় স্যার? কমে যায়। আবার বেগও যদি কি হয়? কমে যায়। তাহলে ভরবেগ বাড়বে বা কমবে ডিপেন্ড করছে ভর আর বেগের উপর। ভর বাড়লে ভরবেগ বাড়বে, বেগ বাড়লে ভরবেগ বাড়বে। ভর কমলে ভরবেগ কি হবে স্যার? কমবে। বেগ কমলেও ভরবেগ কি হবে স্যার? কমবে। আমি কি ভরবেগ সম্বন্ধে পুরো বোঝাতে পেরেছি? জিনিসটা ক্লিয়ার হয়েছে? ভরবেগ কারোর ডাউট আছে বলতে পারো আমাকে। কারো কোনো সমস্যা বলে নেবে। কারো কোনো সমস্যা? ভয় পেয়ে বাড়ি গিয়ে লজ্জায় মায়ের কোলে মাথা রেখে মা কানে কানে শোনো আমার না ওই জায়গাটা বুঝতে পারিনি স্যারের কাছে, কিছু লাভ হবে না, আমাকে জিজ্ঞেস করো, এখানে আমি বলে দেবো। ঠিক আছে? বুঝতে পেরেছি? মায়ের কানে কানে গিয়ে বলবে না যে জানো মা আমাকে স্যার ভরবেগটা পড়ালো, আমি কিচ্ছু বুঝলাম না, আমাকে বলো, আমি এখানে সব বুঝিয়ে দেবো। ক্লিয়ার হয়েছে? সব বুঝিয়ে দেবো। চলো আর একটা কি পাই ভরবেগের পরিবর্তন ছাড়া, ভরবেগের ধারণা ছাড়াও? বল পরিমাপক সমীকরণ। নাকি কি পেয়েছিলাম আমরা? মনে পড়ছে? বল পরিমাপক সমীকরণ। এই যে এফ সমান এম এ দেখছো, এটাকেই তোমরা বলবে বল পরিমাপক সমীকরণ। এটাকে আমরা এখন বানাবো বল পরিমাপক সমীকরণ। এটা এখন প্রমাণ করব। হ্যাঁ, বল পরিমাপক সমীকরণ। তাহলে বল পরিমাপক সমীকরণ, তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কি পাবো? বল পরিমাপক সমীকরণ। এবং সেই সমীকরণটা কি হয়? এফ সমান এম এ। ক্লাস 7-এ পড়েছো, মনে পড়ছে? এফ মানে কি স্যার? বল। এম মানে কি স্যার? ভর। এ মানে কি স্যার? ত্বরণ। ক্লিয়ার? চলো তাহলে প্রমাণটা আমরা করি। তো ধরো এটা একটা বল, এটা একটা বল, এটা একটা বল। এই বলটা এখানে চুপচাপ ছিল, বলটা এখানে চুপচাপ ছিল। আমি ধরছি যে বলের ভর কত? না তো আমি ধরলাম বলের ভর স্যার এম। বলের ভর কত স্যার? এম। আর সে ইউ বেগে চলছিল, ইউ বেগে চলছিল। ইউটাকে কি তাহলে প্রাথমিক বেগ বলতে পারবো? হ্যাঁ না বলো? ও ইউ বেগে চলছিল। একটা জায়গায় আমি মাঠে হঠাৎ করে দেখলাম একটা বল ছুটে ছুটে আসছে, তাহলে বলটা ইউ বেগে চলছিল, তাহলে আমি কি বলবো? বলটা ইউ বেগে চলছে। হ্যাঁ না বলো? বলটা ইউ বেগে চলছে, তাহলে ইউটাকে বলছি আমরা প্রাথমিক বেগ। হ্যাঁ না বলো তো? ইউটাকে বলছি আমরা প্রাথমিক বেগ স্যার। তাহলে প্রাথমিক বেগ কত হবে স্যার? ইউ হবে প্রাথমিক বেগ। হ্যাঁ না বলো? তাহলে ইউ বেগে চলছিল। এবার অনেক সময় মাঠে খেলতে গেলে আমরা কি করি? বল দেখলে মনে দুম করে মেরে দিই। তাহলে আমি কি করলাম? এখানে একটা বলকে দুম করে পায়ে মেরে দিলাম, দিয়ে বলটা কি হলো? একটু সামনের দিকে এগিয়ে গেল। বুঝতে পারছো? বলটা একটু সামনের দিকে কি হলো? এগিয়ে গেল, দিয়ে তার বেগটা হয়ে গেল ভি। তাহলে এটাকে কি বলবো? তার অন্তিম বেগ। হ্যাঁ না বলো? তাহলে আমি বলছি স্যার বলের ভর এই, তাহলে অন্তিম বেগকে আমরা কি বলছি স্যার? অন্তিম বেগকে বলছি স্যার ভি। অন্তিম বেগকে কি বলছি? ভি। এবার এখানে আমরা একটা বল প্রয়োগ করছি লাঠি দিয়ে। হ্যাঁ না বলো? কিক করেছি, তাহলে প্রযুক্ত বল কত? আমরা বলছি স্যার প্রযুক্ত বল, আমরা বলছি স্যার প্রযুক্ত বল কত? এফ। হ্যাঁ না বলো? প্রযুক্ত বল কত? এফ। আর ধরো বলটা এখান থেকে এত দূর যেতে একটা সময় লাগবে। হ্যাঁ না বলে? একটা সময় লাগবে তো,
সেই সময়টাকে আমরা ধরছি কত স্যার টি, সেই সময়টাকে কি ধরছি আমরা স্যার টি। বলো আমি কি ধরতে পারলাম সব জিনিস? কি বুঝতে অসুবিধা এখানে বলবে, কি বুঝতে অসুবিধা এখানে বলবে? তাহলে একটা ফুটবল সে ইউ বেগে যাচ্ছিল, তাহলে ইউটাকে কি আমরা প্রাথমিক বেগ বলবো, হ্যাঁ না বলো? তাহলে প্রাথমিক বেগ ইউটা, বলটাকে দেখলাম দুম করে মেরে দিলাম, বলটার বেগ হলো ভি, অন্তিম বেগ তাহলে কি স্যার ভি। প্রযুক্ত বল কত স্যার ধরলাম এফ, আর সময় কত লাগলো স্যার? তাহলে বলো আমি কি এখানে প্রাথমিক ভরবেগকে বানাতে পারবো? তাহলে স্যার প্রাথমিক ভরবেগ কি হবে বলো? ভরবেগ মানে কি স্যার? ভর গুণিত বেগ। তাহলে প্রাথমিক ভরবেগ মানে কি স্যার? ভর গুণিত প্রাথমিক বেগ, হ্যাঁ না বলো? তাহলে ভর গুণিত প্রাথমিক বেগকে কি বলবো? প্রাথমিক ভরবেগ। তাহলে প্রাথমিক বেগ কত স্যার? ইউ, আর ভর কত স্যার? এম। তাহলে প্রাথমিক ভরবেগ কত হবে স্যার? এম ইউ, হ্যাঁ না বলো? কে বুঝনি বলো? তাহলে প্রাথমিক ভরবেগ কত হবে স্যার? এম ইউ। কেন? প্রাথমিক বেগ কত ছিল? ইউ, ভর কত ছিল? এম, প্রাথমিক ভরবেগ কত হবে? ক্লিয়ার? তো চট করে বল ফলো তো, তাহলে অন্তিম ভরবেগ কত হবে স্যার? অন্তিম ভরবেগ কত হবে স্যার? এম, এম ভি হবে, হ্যাঁ না বলো? তাহলে এম ভি হয়ে গেল। এবার বলো ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন। তাহলে যদি তোমাকে এখন বলে ভরবেগের পরিবর্তন, তাহলে বলো তো ভরবেগের পরিবর্তন কত হবে স্যার? এম ভি মাইনাস কত লিখবো, হ্যাঁ না বলো? তাই হবে না? হবে না? তো দেখো তো নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি বলেছিল? নিউটনের দ্বিতীয় গতিসূত্র বলেছিল কোন বস্তুর উপর প্রযুক্ত বলের মান তার ভরবেগের পরিবর্তনের হার। এবার হার মানে কি? হার মানেটা কি দেখো, পদার্থবিদ্যায় হার বলতে বোঝায় 1/, সময়। পদার্থবিদ্যায় হার বলতে বোঝায় 1/, সময়। তার মানে আমরা যদি বলি ভরবেগের পরিবর্তনের হার মানে কি হবে? ভরবেগের পরিবর্তন বাই কি লিখবো স্যার? সময়। তাহলে ফিজিক্সের ভাষায় হার বলতে বোঝায় 1/, কি বললাম? সময়। এটা মাথায় থাকবে, ফিজিক্সের ভাষায় হার মানে কি হবে স্যার? 1/, সময়। তাহলে আমরা যদি ভরবেগের পরিবর্তন দেখি কত হলো স্যার? এম ভি মাইনাস এম ইউ। আমরা যদি ভরবেগের পরিবর্তনের হার বাড়ি করি তাহলে কি করব স্যার? এম ভি মাইনাস এম ইউ বাই কি লিখবো স্যার? সময়। কিন্তু সময় কত স্যার? সময় কত স্যার? টি। তাই কত লিখে দেবো স্যার? টি, হ্যাঁ না বলো? টি লিখে দেবো না? ঠিক তো? বুঝতে পারলাম ব্যাপারটা? তার মানে এখন দেখো আমরা যদি এখান থেকে এমটাকে উপর থেকে কমন নিই, পারবো কমন নিতে? তাহলে এম যেহেতু কমন আছে তাহলে কি লিখবো স্যার? ভি মাইনাস ইউ বাই কত হবে স্যার? টি। ভি মাইনাস ইউ বাই টি এটা মানে কি স্যার? ভি মাইনাস ইউ বাই টি মানে কি? তাহলে ভি মাইনাস ইউ বাই টি মানে কি বলো? আচ্ছা, ভি মাইনাস ইউ বাই টি এটা মানে কি? ভি মানে কি স্যার? অন্তিম বেগ, হ্যাঁ না বলো? আর ইউ মানে কি স্যার? প্রাথমিক বেগ। আর তাকে কি দিয়ে ভাগ করছো স্যার? সময়। তাহলে এটাকে কি বলবা? বেগের পরিবর্তন বাই সময়, হ্যাঁ না বলো? আর বেগের পরিবর্তন বাই সময়কে কি বলে বলো তো? 7-এ পড়েছো, ত্বরণ বলে না? ত্বরণ কি বলে? ত্বরণ, মনে পড়ছে? তাহলে বেগের পরিবর্তন বাই সময়কে কি বলি আমরা? তাহলে বেগের পরিবর্তন বাই সময়কে ত্বরণ বলি। সেই জন্য ভি মাইনাস ইউ বাই টি এটা মানে কি হবে স্যার? ত্বরণ। আর ত্বরণকে আমরা কি দিয়ে লিখি বলতো? এ দিয়ে। ত্বরণকে কি দিয়ে লিখি আমরা? সেই জন্য আমরা কি এখানে ভি মাইনাস ইউ বাই টিটাকে কি লিখতে পারবো স্যার? এ। সেই জন্য আমরা এখানে কি লিখবো স্যার? এম এ। কিন্তু এখানে থার্ড ব্র্যাকেটে লিখবো এ মানে কত হয় স্যার? ভি মাইনাস ইউ বাই টি, হ্যাঁ না বলো? এটা ঠিক আছে এত পর্যন্ত? এত পর্যন্ত ঠিক আছে? তাহলে ভরবেগের পরিবর্তনের হার কত হলো স্যার? এম এ, হ্যাঁ না বলো? ভরবেগের পরিবর্তনের হার কত হলো স্যার? এম এ। হলো না? হলো না? এত দূর কার বুঝতে অসুবিধা বলো? এত দূর কার বুঝতে অসুবিধা বলো? এত দূর কার বুঝতে অসুবিধা বলো? নেই? তাহলে ভরবেগের পরিবর্তনের হার সমান কত হলো স্যার? এম এ। নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি ছিল স্যার? না তো কোনো বস্তুর উপর প্রযুক্ত বলের মান এফ। প্রযুক্ত বলের মান এখানে কত ছিল স্যার? এফ। ভরবেগের পরিবর্তনের হারের সঙ্গে সমানুপাতিক। এই চিহ্নটাকে কি বলে বলতো? সমানুপাতিক চিহ্ন। তাহলে আমরা কি এখন লিখতে পারবো? আমরা কি এখন লিখতে পারবো? কি লিখতে পারবো? আচ্ছা, এটা বুঝিয়ে দিয়েছি, তাহলে এটাকে মিটিয়ে দিচ্ছি। আমরা কি তাহলে বুঝতে পারবো? আমরা কি বলতে পারবো কি যে স্যার আমরা লিখতে পারবো এখন কি যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে, নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে প্রযুক্ত বল কত রে? প্রযুক্ত বল কত স্যার? এফ। সমানুপাতিক কি হবে স্যার? এম ইন্টু এ, হ্যাঁ না বলো? তাই হবে না?
কারণ প্রযুক্ত বল কার সঙ্গে সমানুপাতিক? প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের হার। তাহলে প্রযুক্ত বল যেহেতু ভরবেগের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক, তাহলে এফ সমানুপাতিক কত হবে স্যার? এম এ। এবার মাথায় রাখবে এফ সমান কে ইন্টু এম এ হয়। সমানুপাতিক থেকে যখনই সমান আনবা তাহলে একটা কি আনতে হয় স্যার? ধ্রুবক। দেখেন লিখবা কে হলো একটি ধ্রুবক, কে হলো একটি ধ্রুবক। এখন যদি যদি এম সমান 1 আর এ সমান 1 হয় এবং এফ সমান 1 হয়, তো বলো তো এম এ এফ সবগুলো যদি 1 হয় তাহলে কে কত হবে স্যার? 1। হ্যাঁ না বলো, ভালো করে দেখো। এফ এ এম সবাই যদি কি হয় স্যার? 1, তাহলে কে ও কত হবে স্যার? 1। তাহলে কে যদি 1 হয় তাহলে এক্ষেত্রে এফ সমান কত লিখবা তুমি? এম এ। এটাই কি প্রমাণ করতে বলেছিলাম? হ্যাঁ না বলো, আমরা এটাই কি প্রমাণ করতে বলেছিলাম? এফ সমান এম এ। প্রমাণটা কি সবাই পারবে? হ্যাঁ না বলো, সবাই দেখে নাও প্রমাণটা কি পারবে? ক্যাপিটাল এফ সমান এম এ বুঝতে পারলাম, বুঝতে পারলাম। এবার এই যে আমরা ভরবেগ বল এগুলো পড়ছি, এগুলোকে বলা হয় ভেক্টর রাশি। কি বলা হয়? ভেক্টর রাশি। মাথায় রাখবে যে সমস্ত রাশিকে পরিমাপ করা যায় তাদের ভৌত রাশি বলে। তাদের কি বলে? তাহলে ভৌত রাশি কাদের বলা হয়? যাদের পরিমাপ করতে পারবা তাদেরকে কি বলবা? বলো। ভালোবাসাকে কি তুমি পরিমাপ করতে পারবা? তুমি তোমার মাকে কতটা ভালোবাসো? পারবে? পারবে না। তুমি তোমার বন্ধুকে কতটা ঘৃণা করো? মাপতে পারবে না। তাহলে এগুলো কি ভৌত রাশি হবে? না। তাহলে যেগুলো আমরা মাপতে পারবো না সেগুলো কিন্তু ভৌত রাশি নয়। যেগুলো মাপতে পারবো শুধুমাত্র সেগুলোই কি হবে স্যার? ভৌত রাশি। যেমন আমরা কি মাপতে পারি স্যার? আমরা মাপতে পারি হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময়। এগুলো হচ্ছে সব কি হবে তাহলে স্যার? ভৌত রাশি। হ্যাঁ না বলো, এগুলো কি রাশি হবে স্যার? ভৌত রাশি। এবার যে সমস্ত ভৌত রাশির মান ও দিক আছে, মান ও দিক আছে, যে সমস্ত ভৌত রাশির কি আছে স্যার? মান ও দিক আছে এবং তারা ভেক্টর বীজগণিত মেনে চলে, ভেক্টর বীজগণিত মেনে চলে, তাদের ভেক্টর রাশি বলে। তাদের ভেক্টর রাশি বলে। তাহলে ভেক্টর রাশি কাদের বলে? যে সমস্ত রাশির মান ও দিক আছে এবং যারা ভেক্টর বীজগণিত মেনে চলে তাদেরকে কি বলা হয়? ভেক্টর রাশি। তাহলে যে সমস্ত রাশির মান ও দিক আছে এবং যারা কি চলে? ভেক্টর বীজগণিত মেনে চলে, তাদের কি বলা হয়? ভেক্টর রাশি। যেমন আমরা পড়াশোনা করছি ভরবেগ, আমরা পড়াশোনা করছি বল, আমরা পড়াশোনা করছি ত্বরণ, এগুলো সব কি রাশি হবে তাহলে স্যার? এগুলো সব হবে ভেক্টর রাশি। এগুলো সব হবে আমাদের নোটসের দেখবে ফার্স্ট পেজে দেওয়া আছে ডান দিকে বক্সে ভেক্টর রাশি। ক্লিয়ার হয়েছে? আর যে সমস্ত রাশি শুধু মান আছে, মান আছে, দিক নেই, তাদেরকে কি বলা হয় তাহলে? স্কেলার রাশি। তাদেরকে কি বলা হয়? স্কেলার রাশি। তাহলে যাদের শুধুমাত্র মান আছে দিক নেই তাদেরকে কি বলা হয়? স্কেলার রাশি। যেমন ধরো দূরত্ব, কার্য, এগুলো সব হচ্ছে স্কেলার রাশি। তাহলে দূরত্ব, কার্য এগুলো সব কি রাশি হবে? স্কেলার রাশি। আমি কি বলতে পারলাম? তাহলে ভেক্টর রাশি, স্কেলার রাশি এই সম্বন্ধে বুঝতে পারলাম। আর নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি আমরা কমপ্লিটলি বুঝলাম। তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কিসের ধারণা পেয়েছিলাম? আমরা পেয়েছিলাম কি? ভরবেগের ধারণা। আর আমরা কি পেয়েছিলাম? বল। দেখো বলটাকে মাপলাম। তাহলে আমরা কি এখানে বলতে পারবো একটা কথা? কি বলতে পারবো স্যার? যে প্রযুক্ত বল, আমরা কি এখানে লিখতে পারবো স্যার? প্রযুক্ত বল সমান কি হবে স্যার? ভর গুণিত কি হবে স্যার? ত্বরণ। প্রযুক্ত বল কি হবে স্যার? ভর গুণিত ত্বরণ। প্রযুক্ত বল মানে কি হবে? ভর গুণিত ত্বরণ। বুঝতে পারলাম? এত ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা এখান থেকে প্রযুক্ত বল সমান পেলাম ভর গুণিত ত্বরণ। এতদূর কি বুঝতে কোনো সমস্যা? বলবে আমাকে। ক্লিয়ার হয়েছে? প্রযুক্ত বল মানে ভর গুণিত ত্বরণ। এবার বলের সংজ্ঞা ও একক। আমি কি বলের সংজ্ঞাটা একটু আগে বুঝিয়ে দিয়েছি? হ্যাঁ না বলো। এটা কি বুঝিয়ে দিয়েছি? হ্যাঁ স্যার এটা বুঝিয়ে দিয়েছেন। তাহলে এটা আমি বুঝিয়ে দিয়েছি। তাহলে এখন আমরা বলের একক সম্বন্ধে পড়বো।
বলের একক, সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন। সিজিএস পদ্ধতিতে বলের একক কি হয়? ডাইন, DYN। আর এসআই পদ্ধতিতে বলের একককে বলা হয় আমাদের নিউটন। নিউটনকে আমরা এন দিয়ে লিখব। তাহলে নিউটন মানে এন, ডাইন মানে DYN। এবার মাথায় রাখবো আমরা যে কি মাথায় রাখবো, যে 1 ডাইন মানে হচ্ছে কি 1 গ্রাম ইন্টু 1 সেমি পার সেকেন্ড স্কোয়ার। কি করে হলো স্যার? ভালো করে তাকাও। আচ্ছা, বল মানে কি স্যার? বল মানে ভর গুণিত কি হয় স্যার? ত্বরণ। তাহলে 1 ডাইন এটা কি বল? হ্যাঁ না না বলো। এটা কি স্যার? এটা কি বল? হ্যাঁ না না বলো। তাহলে বল মানে কি হবে স্যার? ভর গুণিত কি হয় স্যার? ত্বরণ। তাহলে বলো, তাহলে দেখো, তাহলে যদি তুমি দেখো, তাহলে বলের একক যদি ডাইন হয়, ভরের একক কি তাহলে স্যার? গ্রাম। আর ত্বরণের একক কি হবে স্যার? 1 সেমি পার সেকেন্ড স্কোয়ার। নিশ্চয়ই তোমরা ক্লাস 7-এ পড়েছো ত্বরণের একক সেমি পার সেকেন্ড স্কোয়ার হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে 1 ডাইন সমান হবে 1 গ্রাম ইন্টু 1 সেমি পার সেকেন্ড স্কোয়ার, যে ক্ষেত্রে বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ। তাই এক্ষেত্রে আমরা ডাইনের সংজ্ঞাটাকে এইভাবে লিখতে পারি, যেহেতু তোমাদের নোটসে আছে আমি আর লিখছি না, ডাইনের সংজ্ঞাটাকে এইভাবে লিখতে পারি কি না, তো 1 গ্রাম ভরের উপর বা 1 গ্রাম ভরের কোনো বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে তার মধ্যে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করা যায় তাকে বলা হয় তার 1 ডাইন। তাহলে 1 ডাইন কাকে বলে? 1 গ্রাম ভরের কোনো বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে, 1 গ্রাম ভরের কোনো বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে সেই বস্তুর মধ্যে 1 সেমি পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করা যায় তাকে বলা হয় 1 ডাইন। তাহলে এখানে ডাইনের সংজ্ঞাটা আমরা মুখস্থ করব। কি বললাম সংজ্ঞাটা আরেকবার বলছি, 1 গ্রাম ভরের কোনো বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে তার মধ্যে কত ত্বরণ সৃষ্টি হয় স্যার? 1 সেমি পার সেকেন্ড স্কোয়ার, সেটাকে কি বলা হয়? 1 ডাইন। সেরকম ভাবেই 1 নিউটন কত হবে স্যার বলো তো? তাহলে তুমি বলো 1 নিউটন মানে কত লিখবা তুমি? 1 কেজি ইন্টু কত লিখবা? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ না না বলো। তাহলে 1 নিউটন কাকে বলে স্যার? তাহলে 1 নিউটন কাকে বলে? 1 কেজি ভরের কোনো বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে তার মধ্যে কি হবে? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয় তাকে কি বলা হয়? 1 নিউটন। তাহলে 1 নিউটন কাকে বলে? 1 কেজি ভরের কোনো বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে তার মধ্যে কি হবে? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হবে তাকে কি বলবা তুমি? 1 নিউটন। তাহলে 1 কেজি ভরের কোনো বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে তার মধ্যে 1 নিউটন মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয় তাকে কি বলা হয়? 1 নিউটন। এখন এদের মধ্যে একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? ভালো করে দেখো। তাহলে স্যার 1 নিউটন মানে কি স্যার? 1 নিউটন মানে ভালো করে দেখবা 1 কেজি গুণিত 1 মিটার ইন বাই সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এই বাই সেকেন্ড স্কোয়ারকে কি আমি এভাবে লিখতে পারবো? বাই সেকেন্ড স্কোয়ার হবে না? হবে না বলো তো? নিশ্চয়ই হবে স্যার। এবার বলো 1 কেজি মানে কত গ্রাম হয় স্যার? 1 কেজি মানে কত গ্রাম? 1000 গ্রাম, ঠিক না? 1000 গ্রাম। আর 1 মিটার মানে কত সেন্টিমিটার স্যার? 100 সেন্টিমিটার বাই সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এটাকে কি আমি এভাবে লিখতে পারবো? ভালো করে দেখবে, সূচক 3টে শূন্য 2টো শূন্য, তাহলে আমি কি 10 টু দি পাওয়ার 5 লিখতে পারবো? হ্যাঁ না না বলো তো? 10 2 5, বুঝতে পারলো ব্যাপারটা? 10 টু দি পাওয়ার 5। আর এখানে কি পড়ে আছে স্যার? গ্রাম পড়ে আছে, সেমি, আর কি পড়ে আছে স্যার? সেকেন্ড স্কোয়ার। গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ারকে কি বলি স্যার? ডাইন। তাহলে আমরা এখানে কি বলতে পারবো স্যার? যে 1 নিউটন মানে কত ডাইন হবে স্যার? 10 টু দি পাওয়ার 5 ডাইন। তাহলে এটা মাথায় রাখবো আমরা, 1 নিউটন মানে কত ডাইন হয়েছে? 10 টু দি পাওয়ার 5 ডাইন। তাহলে 1 নিউটন মানে কত ডাইন হবে? 10 টু দি পাওয়ার 5 ডাইন। বুঝতে পারলাম? তাহলে 1 নিউটন সমান আমরা পেলাম 10 টু দি পাওয়ার 5 ডাইন। আই হোপ এটা সবার মনে থাকবে, কেউ ভুলবে না। তাহলে 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন। আই হোপ কেউ ভুলবে না, সকলেরই মনে থাকবে। ওকে, বুঝতে পারলাম? তাহলে এই হলো আমাদের সম্পর্ক। তাহলে এই যে বলের এককগুলো বললাম, এই বলের এককগুলোকে আমরা বলি পরম একক। বলের এককগুলোকে কি বলি আমরা? পরম একক। তাহলে এইগুলোকে বলছি আমরা বলের পরম একক। তোমরা তোমাদের নোটস যদি দেখো, দেখবে বলের আর এক প্রকারের একক দেওয়া আছে, সেটা হচ্ছে অভিকর্ষীয় একক। পেজ নাম্বার 3 দেখো, পেজ নাম্বার 3 দেখো। তাহলে অভিকর্ষীয় একক নিয়ে যদি আলোচনা করি, অভিকর্ষীয় একক, তাহলে অভিকর্ষীয় একক নিয়ে আলোচনা করছি। দেখো, তাহলে বলের কি একক নিয়ে আলোচনা করবো আমরা? অভিকর্ষীয় একক। দেখো, সিজিএস পদ্ধতিতে বলের অভিকর্ষীয় একককে বলা হয় গ্রাম ভার। কি বলা হয়? গ্রাম ভার। ইংলিশে বলা হয় GWT, গ্রাম ওয়েট। আর এসআই পদ্ধতিতে কি বলবো তাহলে বলো তো?
এসআই পদ্ধতিতে কি বলবো স্যার? কিলোগ্রাম বা কিগ্রা ভার বা কেজি ওয়েট। তাহলে এই দুটো হচ্ছে তাহলে গ্রাম ভার কাকে বলে? 1 গ্রাম ভরের বস্তুকে পৃথিবী যে বল দিয়ে টানে তাকে বলা হয় তার 1 গ্রাম ভার। আর 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুকে পৃথিবী যে বল দিয়ে টানে তাকে কি বলা হয়? 1 কিলোগ্রাম ভার। তাহলে 1 গ্রাম ভরের কোনো বস্তুকে পৃথিবী যে বল দিয়ে টানে তাকে কি বলা হয়? 1 গ্রাম ভার। 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুকে পৃথিবী যে বল দিয়ে টানে তাকে কি বলা হয়? 1 কিলোগ্রাম ভার। এদের মধ্যে একটা সম্পর্ক আছে। যেমন ধরো 1 গ্রাম ওয়েট, এটা মানে হয় 980 ডাইন। আর 1 কেজি ওয়েট এটা মানে হয় 9.8 নিউটন। এটা মাথায় রাখবে, দেখবে তোমাদের নোটসে দেওয়া আছে। আচ্ছা কিনা দেখে নাও একবার। তাহলে 1 গ্রাম ওয়েট সমান কত হয়? 980 ডাইন। আর 1 কিলোগ্রাম ওয়েট মানে কত হবে স্যার? 9.8 নিউটন। তাহলে এটা তোমাদের নোটসে দেওয়া আছে, তোমরা এটা দেখে নেবে। ক্লিয়ার হয়েছে? সো আমরা এখান থেকে দেখে নিলাম। নোটসের পেজ নাম্বার তোমরা একবার চট করে চেক করে নেবে। পেজ নাম্বার সম্ভবত 3, দেখো পেজ নাম্বার 3 দেখো। সো 3-এ তুমি এটা পেয়ে যাবা। ক্লিয়ার হয়েছে? ওকে, বুঝতে পারলাম। তাহলে কিলোগ্রাম ভার, গ্রাম ভার, সংজ্ঞা টঙ্গা ওখানে সব দেওয়া আছে, তোমরা এটা দেখে নিতে পারবা। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? বুঝতে পারলাম। চলো, এটা ক্লিয়ার হয়েছে। এত দূর পর্যন্ত কোনো সমস্যা কারোর? বলবে আমাকে। এত দূর পর্যন্ত কোনো সমস্যা কারোর? বলবে আমাকে। নেই। এবার কি পড়বো? নিউটনের তৃতীয় গতিসূত্র। তৃতীয় গতিসূত্র সব থেকে সোজা। কি? প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আর লিখছি না, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। যেমন কি, আমরা যখন নৌকা, ভালো করে বোঝো, আমরা যখন নৌকা আছে কোনো জায়গায়, আমাদের কাছে যখন নৌকা আছে, নৌকা থেকে যখন আমরা ডাঙায় উঠবো, নৌকা থেকে যখন আমরা ডাঙায় উঠবো, নৌকা থেকে যখন আমরা ডাঙায় উঠবো, তখন কি হয়? আমরা নৌকায় কি করি? পা দিই। হ্যাঁ না না বলো? নৌকায় আমরা একটা পা দিয়ে ফেলি, পা দিয়ে ফেলি, এরকম করে পা দিয়ে ফেলি। তো যখন আমরা পা দিয়ে ফেলি তখন নৌকার উপর আমরা অ্যাকচুয়ালি কি করি বলতো? ক্রিয়া, নাকি? নৌকার উপর ক্রিয়া করি। ক্রিয়া করার ফলে আমরা কি করছি? ডাঙায় উঠছি। আর প্রতিক্রিয়া স্বরূপ নৌকা কোন দিকে সরে যাচ্ছে স্যার? তাহলে দেখো, নৌকার উপর ক্রিয়া করলাম আর প্রতিক্রিয়া, তাহলে ক্রিয়া যখন করলাম এইখানে, তখন নৌকার উপর ক্রিয়া করলাম, তো ক্রিয়া করার জন্য নৌকা কোন দিকে সরে যাবে স্যার? পেছনের দিকে। আর প্রতিক্রিয়া কি হবে? নৌকা আমাকে দেবে। হ্যাঁ না না বলো? আর প্রতিক্রিয়ার জন্য আমরা কোন দিকে উঠে যাবো স্যার? ডাঙায় উঠে আসবো। যেমন ধরো আমরা হাঁটছি, আমরা হাঁটার সময় মাটির ওপর একটা বল প্রয়োগ করছি, এটা কি স্যার? ক্রিয়া। আর মাটি আমাকে যে বলটা প্রয়োগ করছে সেটা কি স্যার? প্রতিক্রিয়া। তাহলে ক্রিয়া প্রতিক্রিয়ার জন্য আমি কি পাচ্ছি স্যার? হাঁটতে পারছি, আমি হাঁটতে পারছি। তোমাকে যদি এখন জলের মধ্যে আমি হাঁটতে দিই, চলো জলের মধ্যে হাঁটো, জলের মধ্যে তুমি ক্রিয়া প্রতিক্রিয়া করতে পারবে? তো ক্রিয়া প্রতিক্রিয়া যদি না করতে পারো তাহলে তুমি হাঁটতে পারবে না স্যার। ক্লিয়ার হলো? তাহলে এইভাবে ক্রিয়া প্রতিক্রিয়া চলতে থাকবে। তাহলে ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে আমরা হাঁটতে পারি। যেমন ধরো, সব থেকে ভালো উদাহরণ তুমি বন্ধুদের ক্ষেত্রে পাবে। বন্ধুদের ক্ষেত্রে কি হয়? তুমি বন্ধুর খাতায় একটা এরকম করে ক্রিয়া করেছো, ছোট্ট দাগ, বন্ধু কি করবে? এরকম করে প্রতিক্রিয়া করে দেবে, লে, তাই না? তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া এক্ষেত্রে বন্ধুর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় না। কেন না? তো ক্রিয়া প্রতিক্রিয়া সমান হয়। এটা কি সমান না? তুমি বন্ধুকে আস্তে করে মারলে, বন্ধু কেমন আছে, বন্ধু দুম করে মেরে দিল, হ্যাঁ বন্ধু ভালো আছি, তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া সমান হলো না। প্রতিক্রিয়া হলো বটে কিন্তু সমান হলো না। তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া সবসময় সমান হয় না। কোথায় সমান হয় না? বন্ধুর ক্ষেত্রে। বন্ধুর ক্ষেত্রে তুমি ক্রিয়া প্রতিক্রিয়া সমান পাবে না। ধরো ভুল করে তোমার এই দাগটা পড়ে গেছে বন্ধুর ক্ষেত্রে, বন্ধু কিছু মনে করিস না, ঠিক আছে বন্ধু কিছু মনে করলাম না, তাই না? ঠিক আছে বন্ধু কিছু মনে করলাম না, লে, তাই না? সো এগুলো আমাদের বন্ধুর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়। সো ক্রিয়া প্রতিক্রিয়া আই হোপ বুঝতে পেরেছি সবাই, আর কিছু বোঝানোর দরকার রাখে না। তো নিউটনকে যদি বলবে যে স্যার নিউটন আপনি ক্রিয়া প্রতিক্রিয়া ভালো করে বুঝিয়েছেন, কিন্তু বন্ধুর ক্ষেত্রে কি রকম ক্রিয়া প্রতিক্রিয়া কাজ করে সেটা আপনি বোঝাতে পারেন নি। ক্লিয়ার হয়েছে? এক্ষেত্রে আমাদের সেই ক্রিয়া প্রতিক্রিয়া খাটে না। যাই হোক, বুঝতে পারলাম ব্যাপারটা? ওকে, এখন নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা প্রথম গতিসূত্রকে আনবো। নিউটনের কোন গতিসূত্র থেকে? দ্বিতীয় গতিসূত্র থেকে। কোন সূত্র আনবো? প্রথম গতিসূত্র। তো বলো নিউটনের দ্বিতীয় গতিসূত্র মানে কি? আমরা জানি, আমরা কি জানি স্যার? এফ সমান কত বেটা? এফ সমান কত হয়? এম এ। এফ সমান কত হয়? এম এ। তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কি জানি স্যার? এফ সমান কত হয়? এম এ। এখন দেখো, এ মানে কি? ত্বরণ। এ মানে ত্বরণ। তাহলে আমাদেরকে যদি বলা হয় বাইরে থেকে বল যদি প্রযুক্ত হয়, তাহলে বাইরে থেকে যদি বল প্রযুক্ত না হয় তাহলে এফ কত হবে? এফ কত হবে? তাহলে প্রথম গতি সূত্রানুসারে, ভালো করে বুঝবো, প্রথম গতি সূত্রানুসারে
অনুসারে। ভালো করে বুঝবো, কি বুঝবো স্যার? ভালো করে দেখো, প্রথম গতিসূত্র কি বলছিল, বাইরে থেকে যদি বল প্রযুক্ত না হয়, আচ্ছা বাবা বলতো বাইরে থেকে যদি বল প্রযুক্ত না হয় এফ এর মান কত হবে স্যার? বাইরে থেকে বল প্রযুক্ত যদি না হয় এফ কত হবে স্যার? জিরো। হ্যাঁ না বল, এফ কত হবে স্যার? জিরো। তাহলে এফ যদি জিরো হয়, তাহলে এফ যদি জিরো হয়, যদি এফ জিরো হয়, তাহলে এম এ সমান কত হবে স্যার? জিরো। আচ্ছা এম কি বস্তুর ভর? হ্যাঁ না বল, কোন বস্তুর ভর কি জিরো হতে পারে স্যার? না, বস্তুর ভর জিরো হতে পারে না। তাহলে অতএব এ সমান কত হবে স্যার? জিরো। কারণ এম কখনোই জিরো হতে পারে না। তাহলে এ জিরো এটার মানে কি? এ জিরো এটার মানে এর থেকে বোঝা যায়, এর থেকে বোঝা যায় যে বস্তুর ত্বরণ জিরো, বস্তুর ত্বরণ শূন্য, বস্তুর ত্বরণ শূন্য, অর্থাৎ বস্তুটি কি অবস্থায় আছে বলতো? বস্তুটি স্থির অবস্থায় আছে। হ্যাঁ না বলো, স্থির অবস্থায় ত্বরণ কত হয় স্যার? বস্তুটি ত্বরণ শূন্য, অর্থাৎ বস্তুটি কি অবস্থায় আছে? স্থির অবস্থায় আছে। আর দু নম্বর কি হতে পারে? দু নম্বর কি হতে পারে? দু নম্বর কি হতে পারে? দু নম্বর হতে পারে, তুমি ভাবো যে বস্তুটি সমবেগে চলছে, সমবেগে চলছে, কারণ সমবেগে চললে ত্বরণ শূন্য হয়। তাহলে এফ সমান এম এ, এখান থেকে আমরা দেখছি এফ যদি জিরো হয় তাহলে এম এ সমান কত হয়ে যাচ্ছে? জিরো। আর এ কত হয়ে যাচ্ছে স্যার? জিরো। এ জিরো, এর থেকে বোঝা যায় যে বস্তুর ত্বরণ শূন্য, অর্থাৎ বস্তুটি স্থির অবস্থায় আছে, অথবা কি হচ্ছে? সমবেগে চলছে। এটাই কি নিউটনের প্রথম গতিসূত্র ছিল, যে বাইরে থেকে বল যদি প্রযুক্ত না হয় তাহলে স্থির বস্তু কি থাকবে? স্থির থাকবে, আর বস্তু সমবেগে চলবে। হ্যাঁ না বলো। এটাকে আমরা যদি অন্যভাবে প্রমাণ করতে চাই, আমরা যেটা নোটসে করে রেখেছি সেভাবে করতে পারবো। এইটাকে বলা হলো কি? ভাষা দিয়ে সুন্দর গুছিয়ে গাছিয়ে প্রমাণ করা। আমরা যদি অঙ্কের মাধ্যমে এটাকে প্রমাণ করতে চাই সেটাও পারবো অঙ্কের মাধ্যমে। চলো অঙ্কের মাধ্যমে প্রমাণটা দেখাচ্ছি, যেটা আমাদের বইয়ে আছে। তাহলে এটা হচ্ছে নর্মাল প্রমাণ একটা করে দিলাম, এবার দেখছি আমরা অঙ্কের মাধ্যমে এই প্রমাণটাকে করতে পারবো কি না। তো তাহলে আমরা জানি, মনে করে দেখতে পারো, এফ সমান কত ছিল স্যার? এম ইন্টু কি ছিল? এ। আচ্ছা এম এ, এ মানে কি স্যার? ভি মাইনাস ইউ বাই টি। হ্যাঁ না বলো তো। আচ্ছা আমি কি এখান থেকে লিখতে পারবো? ভালো করে দেখবো, ভালো করে দেখবে, এফ এর সাথে টিটাকে গুণ করলাম আর এখানে এম টাকে গুণ করলে এটা কি লিখতে পারবো? হ্যাঁ না বলো তো। দেখো ভালো করে দেখো, এফ এর সাথে টি গুণ করে দিলাম, এম ভি মাইনাস এম ইউ। এবার প্রথম গতিসূত্র অনুসারে, প্রথম গতিসূত্র অনুসারে, ভালো করে বুঝবো, প্রথম গতিসূত্র অনুসারে এফ যদি জিরো হয়, অতএব এম ভি মাইনাস এম ইউ কত হবে স্যার? আচ্ছা এম দুটো থেকে কমন নিয়ে নাও, তাহলে কত হবে স্যার? আচ্ছা এই না করে এইটা করো, তাহলে এম ভি সমান কত লিখবে স্যার? এম ইউ। আচ্ছা এম এম কি কেটে যাবে? হ্যাঁ না বলো। অতএব ভি সমান কত হবে স্যার? ইউ। তাহলে এর থেকে কি বোঝা যাচ্ছে? ভি মানে কি? অন্তিম বেগ। হ্যাঁ না বলো। আর ইউ মানে কি? প্রাথমিক বেগ। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে বাইরে থেকে বল প্রযুক্ত না হলে কোন বস্তু সর্বদা সমবেগে সরল রেখা বরাবর চলবে। আবার ইউ যদি জিরো হয়ে যায়, ইউ যদি জিরো মানে প্রাথমিক বেগ জিরো, প্রাথমিক বেগ জিরো মানে বস্তুটা কি অবস্থায় ছিল? স্থির অবস্থায় ছিল। তাহলে ভি কত হবে স্যার বলো তো? ইউ যদি জিরো হয়ে যায় ভি কত হবে স্যার? জিরো। তাহলে অতএব বস্তুটি কি থাকবে? স্থির থাকবে নাকি? এটাই কি নিউটনের প্রথম গতিসূত্র, যে বস্তুর উপর বাইরে থেকে বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, আর সমবেগে সরলরেখা বরাবর কোনো গতিশীল বস্তু চিরকাল গতিশীল অবস্থায় থাকবে। এটাই কি নিউটনের প্রথম গতিসূত্র ছিল? হ্যাঁ না বলো। তাহলে দেখো আমরা দুটো উপায় চেষ্টা করলাম, এটা প্রথম উপায় আর এটা কোন উপায়? দ্বিতীয় উপায়। যে কোনো একটা উপায় তুমি চয়েস করো, যে উপায় দিয়ে তুমি এটাকে বার করতে পারবা। তাহলে আমরা এখান থেকে কি বার করলাম? এফ এর মানটাকে জিরো করলাম, দিয়ে প্রমাণ করলাম কত স্যার? ভি সমান ইউ হয়।
এখন ভি সমান ইউ মানে অন্তিম বেগ আর প্রাথমিক বেগ কি হয়ে যাচ্ছে স্যার আমার সমান। অন্তিম বেগ প্রাথমিক বেগ সমান মানে বুঝতে পারছি বস্তুটা কি অবস্থায় চলছে স্যার, সমবেগে চলছে। আর ইউ যদি 0 হয়ে যেত, ভি কত হয়ে যেত স্যার 0। তাহলে প্রাথমিক বেগ 0 হলে অন্তিম বেগও কত স্যার 0, অর্থাৎ বস্তুটা কি অবস্থায় থাকবে স্যার, স্থির অবস্থায় থাকবে। এটাই কি ছিল আমাদের নিউটনের গতিসূত্র প্রথম আর দ্বিতীয়, তাই না? তাহলে এই ছিল আমাদের নিউটনের গতিসূত্রের পুরো গল্প, ঠিক আছে। এবার পড়বো বস্তুর ওজন এবং তার নির্ভরশীলতা। এটা কি সবার হয়েছে লেখা? যা যা লিখছো হয়ে গেছে? চলো দেখো, বস্তুর ওজন। বস্তুর ওজন কাকে বলে? কোন বস্তুকে পৃথিবী যে বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে টানে তাকে কি বলা হয়? ওজন। নিশ্চয়ই জানো তোমরা এটা। তাহলে ওজন কাকে বলে? কোন বস্তুকে পৃথিবী যে বল দ্বারা টানে তাকে বলা হয় তার ওজন। তাহলে বস্তুর ওজন মানে কোন বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, তাই না? তাহলে কোন বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে কি বলা হয়? ওজন। ঠিক আছে, তাহলে বেসিক্যালি ওজন মানে তুমি লিখতে পারো ওজন মানে ভর গুণিত অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ, এইটা হচ্ছে ফর্মুলা। ওজনকে ডাব্লু দিয়ে লেখা হয়, ভরকে এম দিয়ে, আর অভিকর্ষজ ত্বরণকে কি দিয়ে লিখি আমরা? জি দিয়ে। ডাব্লু সমান কত লিখি আমরা? এম জি। এবার এই অভিকর্ষজ ত্বরণ জিনিসটা কি? অভিকর্ষজ ত্বরণ জিনিসটা কি না, তো অভিকর্ষজ ত্বরণ যদি দেখি আমরা, অভিকর্ষজ ত্বরণ কোন বস্তুকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে সেই বস্তুটা যে ত্বরণ নিয়ে পড়তে থাকে তাকে বলা হয় তার অভিকর্ষজ ত্বরণ। তাহলে কোনো বস্তুকে অবাধে ছেড়ে দেওয়া হলে, অবাধ মানে এরকম ভাবে বস্তুটাকে ছেড়ে দিলাম, যে ত্বরণ নিয়ে পড়ছে তাকে কি বলা হয়? তার অভিকর্ষজ ত্বরণ। যেমন ধরো আমি যদি এখানে একটা এই নেই, এটাকে ছেড়ে দিচ্ছি, যে ত্বরণ নিয়ে পড়ছে তাকে কি বলছো তুমি? অভিকর্ষজ ত্বরণ। তাহলে কোনো বস্তুকে ওপর থেকে অবাধে পতনশীল বস্তু ছেড়ে দিল, অবাধে ছেড়ে দিলে, তাহলে অবাধে পতনশীল বস্তুতে যে ত্বরণ কাজ করে তাকে অভিকর্ষজ ত্বরণ বলে। তাহলে অবাধে পতনশীল মানে একটা কয়েনকে উপর থেকে ছেড়ে দিচ্ছ, যে ত্বরণ কাজ করছে তাকে কি বলছো তুমি? অভিকর্ষজ ত্বরণ। তাহলে কোনো একটা বস্তুকে উপর থেকে ছেড়ে দিচ্ছ, যে ত্বরণ কাজ করছে তাকে কি বলছো তুমি? অভিকর্ষজ ত্বরণ। এখন এই অভিকর্ষজ ত্বরণ জি এর মান সিজিএস পদ্ধতিতে হয় 980 সেমি পার সেকেন্ড স্কোয়ার। 980 সেমি পার সেকেন্ড স্কোয়ার। আর এসআই পদ্ধতিতে কত হয় স্যার? এসআই পদ্ধতিতে কেউ জানো কত হয়? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বস্তুর ওজন বার করতে গেলে আমাকে ভর আর অভিকর্ষজ ত্বরণ জানতে হবে। অভিকর্ষণ তো জেনে নিলাম। এবার যেখানে ছট করে কোশ্চেন দিই যে 2 কেজি ভরের বস্তুর ওজন কত, কি করে বার করবা? তাহলে ওজন বার করতে গেলে কি লাগে স্যার? ভর। ভর কত দিয়েছি আমি এখানে? ভর কত দিয়েছি আমি এখানে? 2। ভর কত দিয়েছি এখানে আমি? 2। আর অভিকর্ষজ ত্বরণ কত? জি কত লিখবো স্যার? এবার স্যার 980 লিখবো না 9.8 লিখবো? এবার ভাবো, ভর তোমার কোন একক দেওয়া আছে? কেজি। কেজি সিজিএস না এসআই? এসআই। তাহলে এখান থেকে কোন এককটা নেবা? এসআই। তাহলে এসআইটা কত আছে স্যার? কি বুঝলা বলো? কি বুঝলা বলো? ক্লিয়ার হয়েছে? তাহলে আমার ভরটা যদি কেজিতে দেয় এটাও কেজিতে নেব, এসআই নেব। ভর যদি গ্রামে দেয় এটা কিসে নেব স্যার? সিজিএস। বুঝতে পারলাম। যেমন এটা কত হলো তাহলে স্যার? 19.6 নিউটন। কেন নিউটন? ওজন এক প্রকারের কি স্যার? ওজন এক প্রকারের হয় কি? বল। কি লিখেছি এখানে? কোন বস্তুকে পৃথিবী যে বল দ্বারা টানে, তাহলে ওজন এক প্রকারের কি স্যার? বল। আর বলের এসআই একক কি হয় স্যার? হ্যাঁ না না বলো। উদাহরণ দিচ্ছি, যেমন ধরো আমি এখানে যদি বলি, ভালো করে বুঝবে, যে 10 গ্রাম
ভরের ওজন কত? কি হবে তাহলে স্যার? 10 গ্রাম ভরের ওজন। তাহলে 10 গ্রাম ভরের ওজন বার করতে গেলে কি বার করতে হবে স্যার? 10। আর তার সাথে কত গুণ করবো স্যার? 9.8 না, কত নেবো স্যার? কেন 980 নেবো স্যার? সিজিএস আছে বলে। তাই 980 দিয়ে এটা কত হয়ে যাবে স্যার? 9800 দিয়ে কি লিখবো বলো তো? ডাইন। কেন ডাইন লিখবো? সিজিএস পদ্ধতিতে বলের একক কি হবে স্যার? আমি কি বলতে পেরেছি? সিজিএস পদ্ধতিতে বলের একক কি হবে স্যার? আমি কি বলতে পেরেছি? তাহলে এই হলো বস্তুর ওজন। বস্তুর ওজন নির্ভর করে কতগুলো বিষয়ের উপর। এক, উচ্চতা। তুমি যত উচ্চতা বাড়াবে ওজন তত কি হবে বলতো? কমবে। যত উপরে উঠবে ওজন আস্তে আস্তে কি হবে? কমবে। তাহলে আমি কোন একটা বস্তুকে যদি এখানে মাপি আর মাউন্ট এভারেস্টে গিয়ে মাপি, ওজন কি হয়ে যাবে স্যার? কমবে। 2 নম্বর, তুমি যদি অন্য গ্রহ গিয়ে মাপো তাহলে ওজন চেঞ্জ হয়ে যাবে। যেমন ধরো পৃথিবীতে কোনো বস্তুর ওজন যা হবে চাঁদে গিয়ে ওজনটা সেম হবে না, সেই ওজন বৃহস্পতিতে গিয়ে একই রকম হবে না। তাহলে তুমি যদি গ্রহ উপগ্রহ পাল্টাও তাহলে তোমার ওজনের পরিমাণও কি হবে? পাল্টে যাবে। ঠিক বলছি তো? হ্যাঁ না বলো। তাহলে এই গ্রহে ওই গ্রহে একরকম। এবার তুমি কোনো বস্তুকে পৃথিবীর যে কোনো প্রান্তে মাপবে তার ওজন আলাদা হবে। যেমন ধরো তুমি যদি কোনো একটা বস্তুকে নিরক্ষীয় অঞ্চলে মাপো আর মেরু অঞ্চলে মাপো, ওজন কিন্তু আলাদা হবে। কোনো বস্তুকে যদি তুমি নিরক্ষীয় অঞ্চল মানে কোনটা বলো তো? 0 ডিগ্রি যেটা হয় নিরক্ষীয় অঞ্চল, সেখানে মাপো, সেখানে ওজন হবে সব থেকে কম। আর মেরুতে গেলে ওজন কি হবে? সব থেকে বেশি। তাহলে তুমি বলো তো কোন একটা ব্যক্তি যদি 5 কেজি একটা ভর নিয়ে নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু প্রদেশের দিকে হাঁটতে শুরু করে, তার ওজন বাড়বে না কমবে? বাড়বে। আর মেরু থেকে যদি নিরক্ষীয় দিকে আসে, কমবে। আমি কি বোঝাতে পারলাম? তাহলে ওজন কি কি বিষয়ের উপর নির্ভর করে বোঝাতে পারলাম? কি কি বিষয়ের উপর নির্ভর করে? যত উচ্চতা বাড়াবে কমবেই কমবে। আর একটা বিষয়ের উপর নির্ভর করে, সেটা হচ্ছে কি? উচ্চতা যখন বললাম সেটা হচ্ছে গভীরতা। অর্থাৎ তুমি দেখো যত তুমি নিচে নামবে অর্থাৎ মাটির খাল করে নিচে নামবে, ওজন তোমার আস্তে আস্তে কমবে। অর্থাৎ খনিতে কোনো বস্তুর ওজন কি হবে তাহলে স্যার? কম। আর ভূপৃষ্ঠে ওজন কি হবে স্যার? বেশি। আর যদি কেন্দ্রে চলে যায়, পৃথিবীর কেন্দ্রে ওজন কত হবে বলতো? 0। ভেরি গুড। কেন? ওজন কমতে কমতে কেন্দ্রে গিয়ে কত হয়ে যাবে স্যার? 0। তাহলে কেন্দ্রে কোনো বস্তুর ওজন কত হবে স্যার? 0। আমি কি বলতে পারলাম? ঘর্ষণটা আমি নেক্সট দিন পড়াবো। ক্লিয়ার? কয়েকটা কোশ্চেন জিজ্ঞেস করে নি আজকে। তাহলে যা যা পড়ানো হলো বলো। কি পড়ানোতে বুঝতে অসুবিধা? বলো কি পড়ানো বুঝতে অসুবিধা? সব বুঝেছো? বুঝতে পেরেছো? সব বুঝাতে পেরেছি আমি? ক্লিয়ার সবার? ওকে, 2টা কোশ্চেন করে নিই। বলো দেখি। এই তুমি বলো। হলুদ নাম তো এখন মনে থাকবে না। বলো বলের এসআই একক কি বাবু? এসআই একক? পাশের জন? নিউটন। বসো। নিউটন। তুমি বলো। সিজিএস পদ্ধতিতে বলের অভিকর্ষীয় একক কি হবে? যা, তুমি পারবে? সিজিএস পদ্ধতিতে বলের অভিকর্ষীয় একক কি হবে? পাশ নিচে পেছনের জন পারবে? পাশের জন পারবে? গ্রাম? গ্রাম ভার হয় তাই না? বসো 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 বসো। গ্রাম ওয়েট বা গ্রাম ভার। বলো তো বাবু, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায়? কি কি পাওয়া যায়? বলের সংজ্ঞা। নিউটন দ্বিতীয় নয়। আর ভেরি গুড, ভরবেগের ধারণা। বলতো বৈভব, ভরবেগের এসআই একক কি হবে? বসে বলো। ভরবেগের এসআই একক কে পারবে ছেলেদের মধ্যে? ভরবেগের এসআই একক কে পারবে ছেলেদের মধ্যে? মেয়েদের মধ্যে কেউ পারবে? কেউ? কেজি মিটার পার সেকেন্ড। কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, বলতে পারলাম। বলো তো, এই তুমি বলো ইয়াদব, সিজিএস পদ্ধতিতে জি এর মান কত হয়? ভেরি গুড। এসআই পদ্ধতিতে? ভেরি গুড, 9.8। ঠিক আছে, পড়ে আসবে বাকিটা।